এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আপনাদের জন্য আপনাদের প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে আরো একবার আলোচনা করব। প্রত্যেকটা মৌসুম ভীষণ সুন্দর, প্রত্যেকটা মৌসুমকে এনজয় করার কিন্তু একটা উপলব্ধি বা একটা মনোবল থাকার দরকার। অর্থাৎ গ্রীষ্মকাল প্রচন্ড গরম, না সহ্য করতে পারবো না, বর্ষাকাল একদম ফ্যাচপেচে ভিজে অবস্থা, এটাও একদম মেনে নিতে পারছি না, শীত প্রচন্ড ঠান্ডা, এটাও আমার বাবা সয় না। এত অজুহাত না, প্রত্যেকটা সিজনকে সুন্দরভাবে উপলব্ধি করুন আর সুন্দরভাবে নিজে সুস্থ থাকুন। কারণ বর্ষাকাল কিন্তু চলে এসেছে এবং বর্ষা মানেই কিন্তু ভিজতে মাঝে মধ্যেই হবে, কাদা জল পাড়াতে আমাদের হবে, আর সবকিছু মিলিয়ে অনেকের কিন্তু নানা রকমের সমস্যা বাড়ে এবং বর্ষার সময় কিছু রোগেরও কিন্তু একটু প্রাদুর্ভাব বেড়ে যায়, একটু সেই রোগগুলোর প্রবণতা একটু যেন বেশি হয়। তাই কিভাবে আপনি সচেতন হবেন, বর্ষাকালে কি করবেন কি করবেন না, বা কি কি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই রোগগুলোর থেকে কিভাবে নিজেকে রেহাই দেবেন, নিজের প্রিয়জনকে ভালো রাখবেন, সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে অবশ্যই আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক, মেডিকেল অ্যাডভাইজার ডক্টর এস খান। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং কিছুক্ষণ আগে স্যারের সাথে কথা হচ্ছিল আর এবং উনি বলছিলেন বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হওয়া মানে কিন্তু যেমন একটা আনন্দ, অনেকের মনে খুব ভালো লাগে, বর্ষাকাল অনেকের খুব পছন্দের, আবার পাশাপাশি কিছু সমস্যা কিন্তু বেড়েও যায়। কি কি সমস্যা বেড়ে যাওয়ার প্রবণতা একটু বেড়ে যায়, প্রথমে একটু ডাক্তারবাবুর থেকেই শুনবো। দেখুন, বর্ষাকালে মূলত অ্যাকচুয়ালি জলবাহিত কিছু রোগ হয়, মানে যেগুলো অ্যাকচুয়ালি দূষিত জল পান করার কারণে হতে পারে। মেসে ওটা হয় যেমন কলেরা, ডায়রিয়া, মানে পেটের সমস্যা বেশি হয়। কারণ বর্ষাকালে অ্যাকচুয়ালি মানে জলস্তর বেড়ে যায়। এবারে আমাদের তো আরবান লাইফস্টাইলে যেটা হয় আর কি, মানে আশেপাশে নোংরা টোংরা জমে থাকে। এবারে আশেপাশে নোংরা থাকলে বা মাটিতে ঠিকঠাকভাবে যে নোংরাটাকে প্রপারলি ঠিকঠাক করে ডাম্প না করা হয়, সেই নোংরাটা একটা যে ওয়াটার লেয়ার থাকে, যে জলটা আমরা মানে ড্রিঙ্কিং ওয়াটার যেটাকে বলি, যে জলটা আমরা পান করি, যেটা একটা নির্দিষ্ট লেয়ার থাকে, সেই জলের সাথে মিশে যে প্রবলেম হতে পারে। প্রবলেম বলতে কি হয়তো বলতে কলেরা হয়, ডায়রিয়া, মানে পেটের সমস্যা, আমাশা, এই সমস্যাগুলো বর্ষাকালে একটু বেশি দেখা যায়। মানে যারা একটু গ্রামের দিকে থাকে, শহরের দিকেও হয়, গ্রামের দিকেও হয়। কারণ কি, বিভিন্ন জায়গায় জল এসে সেখানে মিশছে, তো জলটা কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, তো সেই কারণে জলবাহিত এই রোগগুলো একটু দেখা যায়। তো এই ক্ষেত্রে কি করতে হবে এটাই যে জলটাকে যদি বাড়িতে ফিল্টার বা কোনো রকম ভাবে জলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে, ঘরোয়া উপায় হচ্ছে জলটা ফুটিয়ে পান করা। মানে জলটাকে ফুটিয়ে নিলে জলের যে জার্ম থাকে, যেগুলো আমরা দেখতে পাই না, সেগুলো জল থেকে থিতিয়ে পড়বে। তারপরে জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে সেই জলটা পান করলে জলটা হচ্ছে পিউরিফায়ার ওয়াটার হবে। তো তাতে সেই সমস্যাগুলো, জলটা ঠিকঠাক করে পান করলে এই যে সমস্যাগুলো বললাম, যেগুলো কন্টামিনেটেড ওয়াটারের কারণে হয়, সেগুলো হবে না। একদম তাই, বর্ষাকালে কিন্তু বাড়তে পারে আপনার পেটের সমস্যা, তাই সেদিকে কিন্তু নজর রাখার দরকার রয়েছে। আর একটুখানি যদি নিজেকে একটু বাঁচিয়ে চলতে পারেন, তাহলে বর্ষাকাল মানে কিন্তু ঘরের জানলার ধারে বসে মুড়ি চপ খাওয়া বা পছন্দের মতন খাবার খাওয়া, রেসিপিগুলোকে বানিয়ে নেওয়া। খিচুড়ি খেতে বর্ষাকালে কিন্তু বেশ মজা লাগে, এগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। একেবারে খাওয়া দাওয়ার দিকটা একটু চলে আসবো, কারণ আমরা তো ভোজন রসিক বাঙালি, সব সিজনেই খাওয়াটাকে আমরা একটু নিয়ে আসতে পছন্দ করি। অত্যাধিক খাওয়া বা বেশি পরিমাণে খাওয়া বা বাইরের খাবারের প্রতি একটু ভালোবাসা বেশি থাকা, এগুলো কি আমাদের পেটের সমস্যাকে অনায়াসে বাড়িয়ে দিতে পারে? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যে কোনো জিনিসই বেশি ভালো না, যেটা দরকার সেটা অল্প। মানে একটা ধরুন যে কোনো ফ্রাইড ফুড, মানে তেলে ভাজা টাইপের খাবার যেগুলো হয় আর কি, যেগুলো তেলে ভাজে, তো সেই খাবারগুলো কি হয়, সেই খাবারগুলো অ্যাকচুয়ালি যদি বেশি পরিমাণ খাওয়া হয়, অল্প বিস্তর শখে খেলো বা ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু যদি বেশি খেয়ে নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে পেটের সমস্যা তো হবে। তো যেরকম মানে এই যে একটু আগে উনি বললেন যে এই সময় একটু ইচ্ছে করবে একটু খিচুড়ি টিচুড়ি খেতে পাই করতে, তো এগুলো ঠিক আছে, এগুলোতে কোনো সেরকম প্রবলেম নেই। তো ঠিক আছে খেলো, কিন্তু তেলে খাবার যেগুলো হয় আর কি, মানে বাড়িতে হলে তাও তেলটা ঠিক থাকে, বাইরে তো তেলের কোনো ঠিক নেই, সে কবেকার তেল কবে থেকে আসে কড়াইতে, সেই তেলকেই মানে যুগ যুগান্তর ধরে চলে আসছে আর কি। তো সেই জিনিসটাকে দেখে যদি খাবারই ফ্রাই করেই খেতে হয়, সেটা অল্প পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ বাড়িতে করে খেলো, খাওয়া দাওয়া করলো। আর খিচুড়ি টিচুড়ি এগুলো খাওয়া কোনো ব্যাপার না, খিচুড়িটা তো মানে অতটা খারাপ জিনিস না, খেলে খাওয়াই যেতে পারে। তো এগুলো করলে মেনটেন করে থাকা যাবে নিজেকে আর কি। একদম, কিন্তু খাওয়ার পারমিশন কিন্তু আপনার জন্য রয়েছে, তবে ঘরে তৈরি খাবার খান, তেলে ভাজাও আপনি বাড়িতে বসে কিন্তু নিজের মতন ভালো তেল দিয়ে রেডি করে বানিয়ে খান, সেটা কিন্তু খুব একটা ক্ষতিকারক নয়। তবে যে কথা আছে না, অতীতেই কিন্তু ক্ষতি, কোনো কিছু অতিরিক্ত ভালো না, তাই নিজেকে সামলে চলুন। কে আছেন একটু শুনবো? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? বর্ধমান। বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে যায়? হ্যাঁ। বয়স কত আপনার?
বয়স 29। 29। 30। আচ্ছা আচ্ছা, আপনি কি ঠান্ডা লাগলে কি কোনো মেডিসিন খেয়ে নেন মানে ঠান্ডার? হ্যাঁ 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 আচ্ছা, দিয়ে সেই মুহূর্তে কমে যায়, দিয়ে আবার কিছুদিন পর আবার- ঠান্ডা লেগে যায়, তাই তো? হ্যাঁ, যখন সিজনটা চেঞ্জ হয় সিজন মানে এখন ধরুন যে বৃষ্টি হচ্ছে, কোনো দিনে খুব গরম, এখন ঠান্ডা লাগছে, তাই তো? একদম একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, যেটা বললেন আপনার যে সিজনাল যেটা হয় আর কি, মানে যেটাকে আপনার বলছেন সিজনাল যে ডিসি বা সিজনাল যেগুলো হচ্ছে ফ্লু, মানে যেটা জ্বর আসে, অনেক সময় ঠান্ডা লেগে যায়, যেটা অনেক সময় অ্যালার্জি কারণ হতে পারে, যেটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি বা কমন কোল্ড, ঠিক আছে, এগুলো কারণ। তো এটা একটা হয় যে আপনার ধরুন ছোট থেকে বা কম বয়স থেকে এই জিনিসটা সিজনাল চেঞ্জ, আপনি নিজেকে একটু ঠিকঠাক করে সামনে না চললে এই জিনিসগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এটাই করতে হবে যে সিজন চেঞ্জ হলে গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম, আপনাকে আপনার হ্যাবিটটা সেম রাখতে হবে। মানে আজকে আমি ধরুন খুব ঠান্ডায় থাকলাম, আবার কালকে মানে আমি খুব গরমে থাকলাম, সেটা না করে একটা নর্মাল টেম্পারেচার থাকুন। হ্যাঁ, প্রচুর গরম লাগলে অবশ্যই একটু যদি বাড়িতে এসি থাকে এসি চালাবেন, আলাদা যাবে। কিন্তু এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই মুহূর্তে এসির কোনো দরকার নেই, এই মুহূর্তে ফ্যানটাকেও একটু মানে স্পিড কমিয়ে থাকা যেতে পারে। মানে ন্যাচারাল যদি হাওয়া দেয় বাড়িতে, ধরুন বাড়িতে মধ্যে যদি এয়ার ক্রস হয়, মানে এয়ার ভেন্টিলেশন যেটাকে বলি আমরা, জানলা টানলা খোলা থাকলে যে হয়, তো সেই নর্মাল টেম্পারেচারে থাকুন। আর ঠান্ডা লাগলে বললেন না যে আমি ঠান্ডা লাগলে মেডিসিন খেয়ে নিই, একটা কোর্স কমপ্লিট করে নিই, দিয়ে আমার যে গেছে, এটা তো কোনো সমাধান না। এটা করলে আপনার কি হবে বলুন তো, সমস্যার সমাধান হবেও না। হয়তো আপনি ব্লাড টেস্ট করলে আপনার ব্লাডের মধ্যে আইজি, যেটাকে বলছি আমরা অ্যালার্জি, আপনার হয়তো শরীরে বেশি থাকছে। তো সেটা আপনি প্রপার চিকিৎসা করাতে হবে। এটা আয়ুর্বেদের চিকিৎসা হয়। এটা একটা 3-4 মাসের চিকিৎসা করলে আপনার যে, যদি আপনার অ্যালার্জি বেড়ে থাকে, আমি জানি না তো কি হয়েছে, এটা তো আপনার রিপোর্ট করলে বলা যেতে পারে। যদি বেড়ে থাকে তাহলে আপনার অ্যালার্জিটা 3-4 মাসের মধ্যে যদি কমে যায়, কমে আসে, তাহলে আপনার এই সমস্যাটা যে বললেন সিজনাল চেঞ্জে হচ্ছে, এটা অনেকটা কমে যাবে, হবেই না বলতে গেলে চলে। তো এক কাজ করুন, আপনার বর্ধমানে চেম্বার আছে, সেখানে আপনি প্রথমে আসুন। আপনাকে আমরা যে রিপোর্টগুলো করতে পারি, যে রিপোর্ট করা থাকে আপনার, তো আপনি আইজি রিপোর্টটা করে নিয়ে আসুন। সেই রিপোর্ট দেখে আপনাকে মেডিসিন দেওয়া হবে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করলে আপনার এটা ম্যাক্সিমাম 3-4 মাসের মধ্যে এই যে ঠান্ডা লেগে যাচ্ছে মাঝে মাঝে ঘন ঘন সিজনাল চেঞ্জের জন্য, এটা কমে যাবে। একদম। আর সবকিছুর জন্য কিন্তু স্ক্রিনে যাচ্ছে আপনাদের ফোন নাম্বার, অর্থাৎ এনবিপির সঙ্গে যোগাযোগ করার জন্য যে দুটি নাম্বার 9830235527 বা 37, একটু ফোন করবেন, কথা বলবেন, আর অবশ্যই আপনাদের সমস্যাকে নিয়ে আপনাদের বাড়ির কাছাকাছি চেম্বারে কিন্তু পৌঁছে যাবেন। আমরা পেটের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি। পেটের সমস্যায় বাচ্চারাও কিন্তু ভোগে, বড়রাও ভোগে এবং বয়স্করাও কিন্তু ভোগে। অর্থাৎ পেটের সমস্যা আমাদের সার্বজনীন সমস্যায় পরিণত হয়েছে। এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবো? আর সবার আগে একটুখানি ডাক্তারবাবু থেকে জানতে চাইবো যে পেটের সমস্যার নাম একটা হলো, এর কি শ্রেণী বিভাগ রয়েছে? মানে কি কি রকমের বা কি কি ধরনের পেটের সমস্যা আমাদের হতে পারে? হ্যাঁ, পেটের সমস্যা বলতে যেটাকে অনেক সময় আমরা জিইআরটির মধ্যে ফেলি, মানে গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্সের, মানে যেটা অ্যাকচুয়ালি গ্যাস, অম্বল, আমাশা, ডায়রিয়া, কলেরা, সবকিছু, মানে অ্যাকচুয়ালি পেটের সমস্যা অনেকগুলো আছে। তো এগুলো যে যেটা রকম যেমন আগে, তো ব্যাপারটা হচ্ছে পেটের সমস্যার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনাকে জলটা দেখতে হবে। মানে জল যেমন একটা দেখতে হবে আমাদের জীবনে, সেরকম জলটাই যে রোগগুলো বয়ে নিয়ে আসে, বেশিরভাগ ক্ষেত্রে জলই রোগটা বয়ে নিয়ে আসছে। তো আগে দেখতে হবে জলটা আমার কতটা পরিষ্কার কিনা। যদি বাড়ির জল ঠিকঠাক থাকে, যে জলটা কাঁচা জলটা আপনি ধরুন বাড়িতে খাচ্ছেন আর কি, তাহলে এই রোগগুলো সহজে হবে না। যদি জলটা সমস্যা, মানে জলটা একটু যদি খেতে একটু উপরে আয়রন থাকতে পারে, বা অনেক জায়গায় আর্সেনিক থাকে, এগুলো তো অনেকেই জানে, এখন তো এগুলো নিয়ে একটা সচেতনতা আছে যে আর্সেনিক থাকলে জলটাকে আর্সেনিক মুক্ত করে পান করতে হবে। তো যেখানে যেটা থাকে, অনেক জায়গায় আয়রন থাকে জলটাকে, তো সেই জলটাকে আগে আপনাকে ক্লিয়ার করতে হবে, যে জলটাকে পিউরিফাই করতে হবে। তো যে এলাকাতে আছে সেই এলাকাতে জলটা ফুটিয়ে খেতে হবে, বা আপনি যেভাবে খুশি জলটাকে ফিল্টারেশন করে যাতে জলটা পরিষ্কার থাকে। তাহলে কি হবে, জলটা যে খাচ্ছেন খাওয়ার পরে বা খাওয়ার আগে বা সারাদিনে যে জল খাচ্ছে 4 লিটার 5 লিটার, সেই জলটা পরিষ্কার হয়ে গেলে আপনার এই সমস্যাগুলো সহজে হবে না। হ্যাঁ, জল ছাড়া এবারে সেকেন্ড রিজন হচ্ছে, সেকেন্ডারি যে কারণগুলো, সেগুলো হচ্ছে এই বললাম যেটা, যে ধরুন লো ফাইবার ডায়েট, বা ধরুন অয়েলি ফুড, স্পাইসি ফুড, ঠিক আছে। লো ফাইবার ডায়েট মানে যে খাবারে ফাইবারটা কম থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, যেগুলো একটু তেলে ভাজা খাবার থাকে সেগুলোতে ফাইবার কম থাকে। প্রসেস ফুড, এই খাবারগুলো একটু কম খেতে হবে। এই খাবারগুলো আমরা একবার দুবার শখে খেলে ঠিক আছে, কিন্তু এগুলো যদি কারো হ্যাবিট হয়ে যায় যে আমি রেগুলার প্রসেস ফুড খাবো, বা আমি রেগুলার লো ফাইবার ফুড খাবো, বা আমি রেগুলার যেটা মানে কনজারভেটিভ ফুড বলা, বা যেটাকে বলা হয় মানে বেশি খাবারটাতে মধ্যে বেশি অ্যাডেড সুগার দেওয়া থাকে, অ্যাডাল্টারেশন থাকে আর কি, খাবারটা খেতে ভালো লাগার জন্য, ফাস্ট ফুড যেটা কম সময়ে তৈরি করা হয়, এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে আর কি। এগুলো অ্যাভয়েড করে বাকি তো আরো অনেক খাবার আছে, সেই খাবারগুলো খাও, শাকসবজি খাও, ফল যেগুলো সিজনাল হয় সেগুলো খাও, ঠিক আছে, সেগুলো তো কোনো সমস্যা নেই। বাড়ির যে খাবার হয় নর্মালি সেগুলো খাও, মানে সবার ক্ষেত্রে তো এরকম খাবার থাকে। তো এগুলো খেলে ঠিক আছে, মানে এরকম ব্যাপার না যে খুব কিছু পালন করতে হবে, বাড়ির মধ্যে আমাদের মানে এগুলো আছে, এমন কিছু ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বেশি ওই যে প্রসেস ফুড, লো ফাইবার ডায়েট, হেভি প্রোটিন ফুড, এগুলো একটু মেনটেন করে খেতে হবে। সবকিছু স্পেসিফিক পরিমাণে খেলে
কোনো কিছু কোনো সমস্যা হবে না। একদম। তো সচেতন করার জন্য কিন্তু আপনাদের এই অনুষ্ঠান আমরা প্রত্যেক দিনই নিয়ে আসি, এবং এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমার মনে হয় যে বাড়িতে বসে কিন্তু আপনারা অনেকটাই জানতে পারেন যে ঠিক কিভাবে চললে আমরা ভালো থাকতে পারবো। আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি গড়িয়ার থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে না আমার, মানে দুপুর বেলা হয়ে গেলে ঠিক মাথাটা প্রচুর পরিমাণে যন্ত্রণা করে, হুম। বিশেষ করে এই গরম দিনটাই। আচ্ছা, মাথা যন্ত্রণা করে আর কি ওর সমস্যা। মানে কি রেগুলার দুপুরবেলাতে করে যন্ত্রণাটা? হ্যাঁ, রেগুলার। মাথা কি এক সাইড করে না পুরো কপালটাতেই করে? পুরো কপালে। পুরো কপালেই করে। চোখে পাওয়ার আছে? না, চোখে পাবো না। মাইগ্রেন বা কিছু আছে? না না, এরকম কিছু কিছু নেই। এগুলো কতদিন ধরে হচ্ছে এটা? হয়ে গেল প্রায় 15-20 দিন হয়ে গেল। আচ্ছা, এরকম হয় কি বাড়িতে থাকলেও হয় বা এসিতে বা ধরুন বাইরে রোদে হচ্ছে, এরকম হয় কি ব্যাপারটা কিছু আছে? না, আমি যেখানে থাকলে। মানে বাড়িতে থাকলেও হয়? হুম। আচ্ছা, চোখের পাওয়ারটার কোনো টেস্ট করেছেন? না, করে হয়নি। কোন এমনি চোখে দেখতে কোনো সমস্যা হয় না? না, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, যে সমস্যাটা আপনি বললেন যে কপালে ব্যথা করে বা করে, তো এটা হ্যাঁ একটা প্রবলেম। এটা এই সমস্যাটা অনেকেরই হয়। তো এটা আমরা যেমন কিছুদিন ধরে হচ্ছে, এটা তো এটার জন্য আপনাকে আবার এসে জিনিসটা ঠিকঠাক করে প্রপারলি মানে ডেসক্রাইব করে বলতে হবে কি সমস্যা হয়েছে, মানে এটা হিস্ট্রি কি আছে। হঠাৎ করে যেটা হচ্ছে আপনার হতে পারে, দেখুন একটা হতে পারে আপনার চোখে হয়তো কোনো কারণে পাওয়ার আসছে, বা আপনি যেখানে কাজ করছেন সেখানে কাজের স্ট্রেস বেশি আছে, ঠিক আছে। তো একটা স্পেসিফিক টাইমে হচ্ছে মানে এটা কোনো একটা কজ থাকতে পারে, ঠিক আছে। সারাদিন যখন হচ্ছে না, চোখের পাওয়ার নাও হতে পারে। তো আপনি কাজ করুন, আপনি যদি গড়িয়া থেকে হন তো আপনার নিয়ারেস্ট ল্যান্সডাউনের চেম্বার আছে আমাদের, সেখানে আপনি এসে আপনি যে সমস্যা হচ্ছে প্রপার করে বলুন। আর এটার জন্য যদি কোনো আপনি পেন কিলার বা কিছু মেডিসিন খেয়ে থাকেন আপনি, তো সেটা খেলে আপনার হয়তো সাময়িকভাবে কমবে, বা কোনো আপনি মাথায় কিছু মলম টলম যদি ইউজ করে কমবে, যে এটা পার্মানেন্ট কোনো সলিউশন না। তো আপনি এটার জন্য আমাদের আয়ুর্বেদে খুব ভালো চিকিৎসা আছে। এটার জন্য একটা পঞ্চকর্ম থেরাপিও আছে। আপনার মানে মাথায় শিরোধারা বা করলে আপনার এই সমস্যার সমাধান পুরোপুরি হয়ে যাবে। তো আপনি আপনার নিকটস্থ চেম্বার যে র্যাশডাউনে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বার থেকে কথা বলুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, এখানে চলে আসুন, আপনার এটা ট্রিটমেন্ট হয়ে যাবে। একদম। তবে পেটের বিভিন্ন সমস্যা নিয়ে যেহেতু কথা বলছিলাম, পেটের সমস্যার সাথে কোথাও স্টুল ক্লিয়ার হওয়ার একটা কিন্তু বিষয় থাকে। অনেকে বলে আমার স্টুল ক্লিয়ারই হয় না, অর্থাৎ প্রত্যেক দিন হয়তো হয় না, হলেও সেটা সঠিক পরিমাণে হয় না, বা 1-2 দিন ছাড়া ছাড়া হচ্ছে। আবার অনেকের সমস্যা থাকে যে কিছু খেলেই আমাকে স্টুল এর জন্য কিন্তু বাথরুমে ছুটতে হয়। তো ডাক্তারবাবু থেকে একটু জানতে চাইবে, এই যে দুরকম ক্যাটাগরির মানুষকে আমরা মাঝে মধ্যেই পাই, এর কারণটা কি, বা সমস্যা কি সত্যি দুরকমের? হ্যাঁ, সমস্যাটা দুরকমই। অ্যাকচুয়ালি একটা হচ্ছে যে বারবার যেতে হচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না, মানে ইরিটেট হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে যে কি হচ্ছে, আমি 2-3 বার যাচ্ছি। এটাকে বলছে আইবিএস, মানে এই নামের মধ্যে আছে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। এটা হচ্ছে ইরিটেশন করে আপনাকে, যে একবারে ক্লিয়ার হয় না, 2-3-4 বার গেলে জিনিসটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু একবার সেটা হচ্ছে না, নর্মাল মানুষের একবারে হয়ে যায়। আরেকটা হচ্ছে আপনার ধরুন হার্ড স্টুল, মানে কনস্টিপেশন, যেটাকে বাংলায় বলে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য দেখবেন প্রচুর একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, কোষ্ঠকাঠিন্য দূর করুন। কোষ্ঠকাঠিন্য ব্যাপারটা হচ্ছে হার্ড স্টুল বা লার্জ স্টুল, মানে আপনার যে স্টুলটা আছে সেই স্টুলটা যদি হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, তো সেটা হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করবে, মানে আপনার রেগুলার হবে না। আপনি খাওয়া দাওয়া রেগুলার করছেন, সবই করছেন, কিন্তু আপনার রেগুলার স্টুল পাস হচ্ছে না, 2 দিন 3 দিন 4 দিনের গ্যাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা যদি আপনার হয়ে থাকে, তো এটা চিকিৎসা আছে, এটা চিকিৎসা করা যায়। প্রথমে খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে। খাওয়া দাওয়া যেটা বললাম সেম কেস, যে আপনাকে লো ফাইবার ডায়েট খাওয়া কমিয়ে হাই ফাইবার ডায়েট খেতে হবে, মানে যেগুলো বেশিরভাগ ভেজিটেবলসের মধ্যে থাকে, ফ্রুটসের মধ্যে থাকে, ঠিক আছে। প্রসেস ফুড আপনাকে ছেড়ে দিতে হবে খাওয়া দাওয়া। আর ব্যাপারটা বাড়ি রান্না করা খাবার খেতে হবে, যে খাবারের মধ্যে সবকিছু সম পরিমাণ, মানে তেল বলুন যাই বলুন, হাই ফাইবার বা হাই সল্ট, মানে সরি হাই সল্ট খাবার আপনার খাওয়া চলবে না, যে খাবারে প্রচুর নুন থাকে। কারণ অনেকটা বেশি লবণ খেলে সেটাও আপনার কনস্টিপেশনের কারণ হতে পারে। এটা অনেকে একটা রিসার্চ করে দেখা গেছে আর কি, যে বেশি লবণযুক্ত খাবার আপনার খাওয়া যাবে না। অনেকে দেখবেন খাবারে অত্যধিক নুন খেয়ে ফেলে বা পছন্দ করে খেতে আর কি, সেটা চলবে না। লবণটা পরিমাণ যেটুকু লাগবে সেটুকু, লবণ ছাড়া তো খাবারের টেস্ট আছে না, কিন্তু টেস্টটুকুই। এরকম না যে লবণটা বেশি আমি খেয়ে নেবো। তো লো সল্ট ডায়েট, লো ফাইবার, হাই সল্ট ডায়েট চলবে না, আর লো ফাইবার ডায়েট চলবে না। আপনি হাই ফাইবার ডায়েট খান, প্রসেস ফুড খাওয়া চলবে না, ঠিক আছে। আর বেশি অ্যাডেড সুগার যে খাবারগুলো থাকে, যে ড্রিঙ্কগুলোতে থাকে, চলবে না। ক্যাফেন যে খাবারগুলো থাকে, ক্যাফেন যে অনেক ড্রিঙ্ক থাকে যেগুলো ক্যাফেন থাকে, সেগুলো খাওয়া কমাতে হবে। এইভাবে আপনি নিজেকে আস্তে আস্তে করলে আপনার যে হার্ট স্টুলের ব্যাপারটা কেটে যাবে, তো সমস্যার সমাধান হয়ে গেল। আর যদি হার্ট স্টুল দিয়ে কারোর আরো বাড়াবাড়ি হয়ে গেছে, তাকে তো এগুলো ছাড়তে হবে, এগুলো ট্রিটমেন্ট হয়। তার সাথে পাইল, সিস্টুলা, ফিসার সব, মানে এগুলো কিন্তু হার্ট স্টুল থেকে জিনিসগুলো আসে আর কি। দীর্ঘদিন ধরে কারো হার্ট স্টুল আছে, দীর্ঘদিন ধরে কারো ডায়রিয়া হয়ে যাচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে না, তখন আস্তে আস্তে এই জিনিসটা আপনার পাইলসের জায়গায় চলে আসে। তো এগুলো সবের আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে, পুরোপুরি সেরে যায়। এগুলোর জন্য কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের দরকার নেই, এগুলো সেরে যায় পুরোপুরি।
একদম আমরা পরবর্তী সময়ে অবশ্যই পাইলস ফিশার ফিস্টুলা এই বিষয়টাকে নিয়েও পুরোপুরি কিন্তু আলোচনা করব আপনাদের সাথে। তবে তার আগে একটু পেটের সমস্যাগুলোকে নিয়ে একটু বুঝে নিই। ডাক্তারবাবু কিন্তু বললেন আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে বা বারবার আপনাকে যদি স্টুল ক্লিয়ারের জন্য বাথরুমে ছুটতে হয়, সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনার কিন্তু পাইলস ফিশার ফিস্টুলার মতন সমস্যা ডেকে নিয়ে আসতেই পারে, এবং সে কারণে সচেতনতা কিন্তু বাড়াতে হবে। যদি আপনারা মনে করেন যোগাযোগ করব, তাহলে কিন্তু স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। কোথায় কোথায় চেম্বার রয়েছে সবটা আমি জানিয়ে দেবো। তবে তার আগে একটা ফোন নেব। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ সমস্যা হচ্ছে আমার মাথার চুল উঠে যাচ্ছে। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 35 বছর। 35 বছর, মাথার চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, মাথার চুল পড়ে যাচ্ছে মানে কতদিন ধরে হচ্ছে এটা? হ্যাঁ 15 দিন। আচ্ছা, মানে আরেকটা কথা আছে, বাড়িতে এরকম ব্যাপার আছে যে কারোর খুব হেয়ার ফল হয়ে গেছে বা টাক পড়ে গেছে, এরকম আছে বাড়িতে? হ্যাঁ বাবার ছিল। আচ্ছা, ছিল। তো আপনার এটা কি এই রিসেন্ট হচ্ছে না আগে থেকেও হতো এটা? না না এই তো 15 দিন হলো দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, হেয়ার ফল যেটা হয় এটা অনেক কারণ থাকে, অনেক কারণ থাকে। হেয়ার ফল আমাদের পেটের সমস্যার কারণে হয়, লিভারের প্রবলেম থাকলে হেয়ার ফল হয়। তো আপনি যেটা বললেন যে আপনার বাবার ছিল, এটা ক্ষেত্রে একটা জেনেটিক্যাল ফ্যাক্টর উঠে আসছে যে আপনার বাবার যেহেতু ছিল আপনার এখন চুল পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা চিকিৎসা আছে, এরকম না জেনেটিক্যাল চিকিৎসা নেই, ঠিক হবে না। হেয়ার ফলে খুব ভালো ট্রিটমেন্ট আছে আমাদের আয়ুর্বেদে। হেয়ার ফল আপনি একটু ধৈর্য ধরে আপনার ট্রিটমেন্টটা করতে হবে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা আমাদের শরীরের যেভাবে যত্ন নিই সেভাবে যদি আমাদের চুলের যত্ন নিতে পারি সমস্যা হয় না। হ্যাঁ, আরেকটা ব্যাপার থাকে, জল ম্যাটার করে। আপনি যেই এলাকাতে আছেন সেই এলাকার যদি জলটাই সেরকম ভাবে আপনার চুলের জন্য উপযুক্ত না হয়ে থাকে, তাহলে আপনার হচ্ছে হেয়ার ফল সমস্যাটা থেকে যাবে বা বেড়ে যাবে। একটা ভাবে দেখবেন ছোটবেলা যেমন ছিলেন তখন চুল মাথা ভর্তি ছিল, আস্তে আস্তে বাইরে এসছেন, শহরে এসছেন বা ওখানেই আছে, কিন্তু জলটা আস্তে আস্তে কন্টামিনেট বা জলটা দূষিত হয়ে যাচ্ছে, সেই জন্য চুল উঠে যাচ্ছে। তো মাথার যত্ন আপনাকে প্রপারলি, যদি জলটা খারাপ হয়ে থাকে আপনাকে জলটা তো চেঞ্জ করতে হবে, তার সাথে আপনি যে শ্যাম্পু বা যে কন্ডিশনার বা যে হেয়ার অয়েল ইউজ করছেন সেটাকে আপনাকে মেডিকেটেড হতে হবে। মানে বাজার চলতে যেগুলো চলে সেগুলো কতটা কি এগুলো তো আমরা কেউ জানি না। তো আপনি যদি মেডিকেটেড ইউজ করেন সের মধ্যে প্রপার যে পরিমাণ থাকবে বা যে হার্বস থাকবে, যে থাকবে, সেটা হচ্ছে আপনার চুলের জন্য উপযোগী। ব্যাপারটা হচ্ছে আমাদের মাথার মধ্যে ব্লাড, যে চুলগুলো আছে, যে রুট থাকে আর কি, আমাদের হেয়ার রুট, সেখানে ব্লাড সার্কুলেশন থাকে আর কি, মানে মাধ্যমে আর কি, ভেন এন্ড বা নার্ভাল এন্ড থাকে। তো সেখানে যদি আমাদের ব্লাড সার্কুলেশন ঠিকঠাক করে না হয়ে থাকে, তাহলে যেমন একটা গাছ যেমন মাটি ঠিকঠাক না থাকলে উপড়ে চলে আসে, চুলটা আপনার সেই জন্য উঠে আসে। মানে একই রকম চুল, যেরকম একটা গাছ ধরুন যে মাটি সেই জায়গাটা ভালো না, তো গাছটা হয়তো উপড়ে গেল বা গাছটা নষ্ট হয়ে গেল, তো চুলটা এইভাবে আস্তে আস্তে নষ্ট হতে হতে আপনার পুরো মাথায় চলে এলো। এটা মানে এটা হয়। তো এবার আপনার যদি জেনেটিকেও হয়ে থাকে, তো সেই ব্যাপারটা আপনার হেয়ার ফলে খুব ভালো ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে, আমাদের এনবিবিতে তো এটা এই ট্রিটমেন্ট অনেকে ভালো হয়েছে। তো সেই ট্রিটমেন্ট আপনি করুন, একটু ধৈর্য ধরে করতে হবে, আপনার কথা শুনতে হবে। আর চুলের যত্ন আপনি আপনার শরীরের বাকি যে অঙ্গ প্রত্যঙ্গ নেন সেভাবে নিতে হবে, মানে চুলটাকে সেভাবে যত্ন নিলে দেখবেন অত কিছু হবে না। আর একটা ব্যাপার হবে, সাইকোলজি আমার কাজ করে, বারবার চুলটাকে হাত দিয়ে দেখা। দেখুন, চুল আমাদের কম বেশি সবারই ওঠে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ, এরকম তো গুণে দেখা যায় না যে আমার 100টা চুল উঠছে, 50টা চুল উঠছে। তো ধরুন এরকম একটা বলা হয়, সাইন্টিফিক দেখা গেছে যে চুল একটা নর্মাল রেঞ্জে ওঠে। ধরুন 50-60টার মতো চুল যদি পার ডে কারো নর্মাল ওঠে, এটা কিন্তু কোনো খারাপ জিনিস না, কারণ পুরোনো চুল উঠলে তবে নতুন চুল গজাবে আপনার, ওই জায়গাটা তো আপনার ইয়ে হবে। কিন্তু চুল ওঠাটা যদি বেশি হয়ে যায়, ধরুন চিরুনিতে আসছে, স্নান করতে গেলে আসছে, সবসময় ঝরে পড়ছে, ঘুমোচ্ছেন বালিশে ঝরে পড়ছে, সেটাকে বলছে হেয়ার ফল। কিন্তু যদি একদম কম চুল উঠে সেটা নয়। এবার আপনার যেটা বললেন সেটা বেশি উঠছে, কিন্তু অনেকের ক্ষেত্রে একটা সাইকোলজি ব্যাপার থাকে, আমার একটা চুল উঠলো, একটা কেন উঠছে, উঠতেই পারে। ওটা ওইভাবে ভাবলে তো তাহলে আপনি টেনশন করবেন, টেনশনের জন্য কিন্তু হেয়ার ফল হয়। তো হেয়ার ফলে অনেক কারণ থাকে, হেয়ার ফলের জন্য এত এটা ভাবার দরকার নেই, ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করুন, কিছুদিন ধৈর্য ধরুন, চুলের যত্ন বাকি শরীরের বাকি অঙ্গের মতো নিন, চুল ঠিক হয়ে যাবে। একদম, মানে কোনো কিছুই কিন্তু অতিরিক্ত করা যাবে না। আপনি অতিরিক্ত পেটের সমস্যা, তাতেও চুল পড়তে পারে, অতিরিক্ত টেনশন করে ফেলছেন, তাতেও কিন্তু চুল উঠতে পারে। তাই অবশ্যই স্বাভাবিক জীবনে থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেক দিনের সঠিক কাজগুলোকে নিয়ম করে করে যান, দেখবেন কিছু নিয়ে কিছু আপনাকে টেনশন করতে হবে না, সবটা স্বাভাবিক যাচ্ছে। অবশ্যই আলোচনা আবারও ফিরবো। একটু জানিয়ে রাখবো যে বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার আছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, ক্যানিং এ ডক্টর আর দেখে পাচ্ছেন, আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই মালদা চেম্বারে ডক্টর এস ঘোষালকে, খড়গপুর চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা, কৃষ্ণনগরে আমাদের চেম্বার আছে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে,
বহরমপুর চেম্বারে কিন্তু থাকেন ডক্টর এ হালদার। পেয়ে যাচ্ছেন হেরিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে, মেছেদায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং আলিপুরদুয়ারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অর্থাৎ সামনে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু দুটি চেম্বারেই পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। বাঁকুড়ায় চেম্বার আছে ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন হলদিয়ায় ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া শিলচরে আমাদের চেম্বার রয়েছে, সেখানে ডক্টর বি শর্মা কিন্তু এবার থাকছেন। আর ডিব্রুগড়ে এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদের ফোন করে নাম লিখিয়ে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। পাশাপাশি মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, হাজরা শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটেই আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান চৌমাথার একেবারে কাছে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। চেম্বার পেয়ে যাচ্ছেন হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। তার পাশাপাশি চেম্বার অবশ্যই পাচ্ছেন আমতলা, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা। আর টিভি স্ক্রিনে যাচ্ছে আমাদের নাম্বার, সেই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে যোগাযোগ করতে হবে। এই যে পেটের সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম, ডাক্তারবাবু কিছুক্ষণ আগে বললেন পেটের সমস্যা থাকলে নাকি হেয়ার ফলিং এর সমস্যা হয়, আবার পেটের সমস্যা থেকে মুখে পিম্পলস হয়, মানে এগুলো পেটের সমস্যা একটা কারণ। আমি আরো কয়েকটা উদাহরণ একটু জানতে চাইবো যে পেটের সমস্যা যদি আমার দীর্ঘদিন ধরে থাকে আর কি কি সমস্যা, আর কি কি এর উপর এটা একটা সমস্যা দিতে পারে। দেখুন, পেটের সমস্যা থাকলে সেটা হচ্ছে আপনার লিভারের প্রবলেম হবে। এবার লিভারের সমস্যা হলে কি হবে বললাম যে হেয়ার ফল হতে পারে, পিম্পলস আসতে পারে, বা একটা হয় চুলের কালার, মানে চুল পেকে যেতে পারে, মানে চুল হোয়াইট কালার বা চুলে সাদা কালার চলে আসবে। মানে ব্যাপারটা হচ্ছে আপনি তাড়াতাড়ি মনে হবে আপনার বয়স হয়ে গেছে। যদি পেটের সমস্যা থেকে থাকে দীর্ঘদিন ধরে, মনে হবে আপনার যদি ধরুন বয়স হয়ে থাকে 25-26, দেখে মনে হবে আপনার 30 বছর পেরিয়ে গেছে বা 35 পেরিয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে পেটের সমস্যা আমাদের পুরো বডিটাকে চেঞ্জ করে ফেলে তাড়াতাড়ি। মানে আপনার স্কিন এর মধ্যে একটা চেঞ্জ আসবে, স্কিনের মধ্যে যে গ্লো থাকে সেটা আপনার চেঞ্জ হয়ে যেতে পারে পেটের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে। তো পেটের সমস্যার জন্য আমাদের মানে লিভার যদি ড্যামেজ হয়, লিভার থেকে আমাদের পুরো শরীর চেঞ্জ হয়ে যাবে আর কি। তো সেখানে হেয়ার ফল, জেরিয়াটিক ডিজিজ যেগুলো হয়, মানে স্কিন চেঞ্জ হয়ে যাবে, আপনার হেয়ার ফল হতে পারে। তো আর একটা হচ্ছে চুল পেকে যাবে, মানে চুলে আপনাকে দেখেও মনে হবে যে অনেক বয়স হয়ে গেছে বা চুলের মধ্যে একটা অকালপক্কতা আসবে। তো এগুলো হচ্ছে পেটের সমস্যার জন্য আসতে পারে। পুরোটাই আপনাকে দেখে মনে হবে আপনার বয়সটা একদম বেড়ে গেছে, কিন্তু হয়তো আপনার কম বয়স আছে। মানে এগুলো একটা সিমটমস যদি আমাদের পেটের সমস্যা থাকে, তাই অবশ্যই এদিকে কিন্তু নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আর দীর্ঘদিন পেটের সমস্যাকে কিন্তু পুষে রাখবেন না। পেটের সমস্যা আমাদের একটা নিজস্ব একটা ভঙ্গিমা রয়েছে, এর জন্য আবার ডাক্তারের কাছে কেন যাব? আমার পাশে মেডিসিন শপ রয়েছে, সেখান থেকে আমি কোনো একটা গ্যাসের বড়ি বা আমার কোষ্ঠকাঠিন্য সমস্যা, আমার পটি ক্লিয়ার করার জন্য কোনো একটা ওষুধ, বা বেশি হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য কোনো একটা ওষুধ অনায়াসে আমি যেখানে পেয়ে যাচ্ছি অল্প টাকায় অল্প খরচে, সেখানে ভিজিট দিয়ে আমি কেন ডক্টর দেখাবো? এই ধারণাটা প্লিজ রাখবেন না, কারণ দীর্ঘদিন ধরে নিজে যদি নিজের উপর ডাক্তারি করেন তাহলে কিন্তু সমস্যা আপনার অনেক বেশি বেড়ে যেতে পারে। এবং ডাক্তারবাবুরা সবসময় বলেন সমস্যা ছোট হোক কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া মেডিসিন খাবেন না। আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, বলুন কি সমস্যা? আমার বয়স হচ্ছে 35 বছর বয়স। সমস্যা হচ্ছে খাওয়ার পর পেটটা ফুলে থাকে। খাবার পর পেটটা ফুলে থাকে, আচ্ছা বেশ। আচ্ছা, বয়স কত আপনার? 35। আচ্ছা, খাওয়া দাওয়া কি আপনার ঠিকঠাক চলে? মানে যে খাওয়া দাওয়া একটা শিডিউল থাকে এটা ঠিক থাকে না? আজকে একটা সময় খাচ্ছেন, কালকে একটা সময় খেতে হয়? ঘরে খাওয়া ঘরে থাকে, এবারে হয়তো 8 ঘন্টা এদিক ওদিক হতে হয়। এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে 1 মাস মতো। 1 মাস মতো হচ্ছে? তার আগে ছিল না এটা? না, তার আগে। এটার জন্য গ্যাসের ট্যাবলেট খেতে হয় না খাওয়া দাওয়া পড়ে না? হ্যাঁ, গ্যাসের ওষুধ খেতে হয়। খাওয়ার পরেও পেটে ফোলাটা কমে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, এটা নিয়ে তো আমরা বারবার বলেই আসছি, মানে প্রতিটা প্রোগ্রামে বলি যে এই যে বললেন না গ্যাসের ট্যাবলেট খেতে হয় কিন্তু সমস্যা কমে না, তো এটা তো সমাধান তো হচ্ছে না আপনার, আপনি তাও খাচ্ছেন কেন? কিন্তু যে আপনার মধ্যে একটা ব্যাপার চলে এসছে হয়তো যে আমি খাচ্ছি মানে হয়তো কিছুটা ঠিক থাকছে, পেট ফুলে থাকছে মানে আপনার হয়তো আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে না, বা আপনার যে খাবারটা খাচ্ছেন সেটা আপনার প্রপারলি আপনার স্টোমাক থেকে আপনার যে মানে বাকি আমাদের শরীরে ব্লাড ফ্লোতে ছড়িয়ে পড়ে কোলন টোলনের মাধ্যমে, সেটা আপনার ছড়াচ্ছে না, সেদিন পেটটা ফুলে যাচ্ছে, আপনার খিদেও দেবেন বেশি পাবে না। তো এই সমস্যার সমাধান হচ্ছে আপনাকে ভালো করে এটা ট্রিটমেন্ট করতে হবে, আপনাকে প্রপার ডায়াগনোসিস করতে হবে, প্রপার রিপোর্ট করি দেখালে তখন আপনার ট্রিটমেন্টটা হবে। তো আপনার বর্ধমানে বাড়ি বললেন, বর্ধমানে আমাদের চেম্বার হয়
প্রতি 15 দিন ছাড়া ছাড়া, তো সেখানে আপনি যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনি দেখান এটা গ্যাসের ট্যাবলেট খেয়ে সাময়িকভাবে ঠিক হলো, পরবর্তীকালে কি হয় বলুন তো, পেটের সমস্যা থেকে আপনার এই বলে পেট ফুলে যাচ্ছে, এটা থেকে আপনার অন্য সমস্যা হয়ে যেতে পারে, অ্যাসাইটিস হয়ে যেতে পারে বা লিভারের সমস্যা আসতে পারে। তো এগুলো হতে পারে আপনার আমরা একটা কি হয়, আপনি নিয়ে এলে আপনার যে আগের রিপোর্ট আছে সেগুলো দেখে আমরা একটা আপনাকে রিপোর্ট করতে বলবো যে এই সমস্যাগুলো হতে পারে, সেটা রিপোর্ট করে নিয়ে আসুন। একটা আপনার মেডিসিন দেওয়া হবে বেসিক ইনিশিয়ালি, তারপরে আপনার চিকিৎসাটা হবে। এটা আপনার 2-3 মাসের মধ্যে আপনার যে পেটের ফুলে থাকা ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আর একটা কাজ করতে পারেন, আপনি একটু এক্সারসাইজ করুন। আর ওই যে বলেন না বাড়িতে থাকি বাড়ি খাবার খাই, বাড়ি খাবার খাচ্ছেন ঠিক আছে, বাট হয়তো আপনি বাড়িতে বসে শুয়ে থাকছেন, সেরকম ভাবে হয়তো আপনাকে মানে এক্সারসাইজ করা হচ্ছে না, সকালে উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা হচ্ছে না, প্রপারলি হয়তো জল খাচ্ছে না। জলটা আপনি পার ডে একটা অ্যাডিকুয়েট পরিমাণ খান, মিনিমাম 4 লিটার থেকে 5 লিটার জল আপনাকে খেতে হবে আপনার যে বয়স বললেন সেই অনুযায়ী। এরকম অনেক কারণ থাকতে হবে, এই জন্য বলছি আপনাকে প্রপার একটা কনসালটেশনের জন্য, প্রপার একটা অ্যাডভাইসের জন্য আপনাকে আমাদের চেম্বারে আসতে হবে। সেখানে আমরা শুধু মেডিসিন না, মেডিসিন সাথে আপনাকে উপদেশটাও দিয়ে দিই যে আপনাকে কি করতে হবে কি করা চলবে না, সেটা করে দিলে হবে আপনার মেডিসিন প্লাস আপনার হেলথ রেজিমেন্ট সবটা ঠিক থাকবে, আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে। তো আপনি যোগাযোগ করুন, ওখানে 15 দিন ছাড়া ছাড়া আমাদের চেম্বার হয়ে থাকে। একদম তাই টিভি স্ক্রিনে যে নাম্বার আমাদের যাচ্ছে অর্থাৎ 9820235527 বা 37 সেই নাম্বার একটু ফোন করুন। যাদের যে সমস্যা আছে না কেন তার জন্য অবশ্যই কিন্তু ট্রিটমেন্ট পেয়ে যাবেন। হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে কিন্তু একদম ভুলবেন না, এবং তারপরেই কিন্তু আপনি আপনার সঠিক চিকিৎসার মধ্যে দিয়ে তাড়াতাড়ি সুস্থ হতে পারছেন। পেটের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তবে যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। প্রত্যেক দিন হাজারো মানুষ পৌঁছে যায় এনবিপিতে এবং ট্রিটমেন্ট পেয়ে তাদের মুখে কিন্তু হাসি ফোটে, আর সেটা আমাদের চোখে কিন্তু বারংবার ধরা পড়ে। তো সেরকম কিছু বন্ধুদের ছবি, তাদের কথা আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে ফিরে আসবো অনুষ্ঠানে। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি কোথেকে এসছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরকারি। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরকারি। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েডের সমস্যা ছিল। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, তারপরে আবার হয়েছে। মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপিতে এসে ট্রিটমেন্ট চালু করেছে। আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা, শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো?
এখন কষ্ট করলে মোটামুটি সেরকম সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আজ ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে আর আগে তো ভালো আছে। আচ্ছা। আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল আর সেটা সেটা আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিক এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথিক দেখিয়েছি, হ্যাঁ। আমার 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 টাকাও গেছে, হ্যাঁ, পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, সেটাই আমি স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত এবং আপনাদের সমস্যা নিয়ে আরো একবার আলোচনা করব। মাঝে মধ্যে সমস্যা নিয়ে আলোচনা করতেও ভালো লাগে, কেন বলুন তো? কারণ শুধু সমস্যা নিয়ে বলি না তো আমরা, সমস্যার সমাধানটাও কিন্তু আপনাদের খুঁজে দিই। আর যখন সমাধান আপনি পেয়ে যান তখন সমস্যা নামটা একেবারে ভ্যানিশ হয়ে যায়। আমাদের এই অনুষ্ঠানকে তাই সাথে রাখুন, পাশে থাকুন এবং অবশ্যই তার ফলে নিজে ভালো থাকুন, নিজের পরিবারের প্রত্যেককে ভালো রাখুন। আজকেও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, পেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং দীর্ঘদিন পেটের সমস্যা কি আমাদের পাইলস ফিশার ফিস্টুলা তৈরি করতে পারে? না হলে পাইলস ফিশার ফিস্টুলা হলো কেন? একটা মানুষ তো জন্মের সময় তার পাইলস ফিশার ফিস্টুলা থাকে না, তাহলে তার যখন একটা নির্দিষ্ট বয়সে এসে এই সমস্যাটা তৈরি হলো, অর্থাৎ মাঝখানে কোথাও গলদ ছিল, মাঝখানে কিছু একটা ঘটনা ঘটেছে যার কারণে কিন্তু তার পাইলস ফিশার ফিস্টুলাটা তৈরি হলো। ঠিক এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি এনবিপি মানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু পাচ্ছেন, যারা অপারেশন ছাড়া ভালো হতে চাইছেন, দীর্ঘদিন মেডিসিন খেতে চাইছেন না, ইনজেকশনের মতন একটা পেইনফুল বিষয়কে অ্যাভয়েড করতে চাইছেন, তো তাদের সকলের জন্য কিন্তু এনবিপিতে ট্রিটমেন্ট রয়েছে এবং যেটা একেবারে পেনলেস ট্রিটমেন্ট, যেটা আরামদায়ক ট্রিটমেন্ট, যেটা আপনাকে কোনো রকম বিরক্তি দেবে না, শুধুমাত্র জীবনে আরামটাই দেবে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসক, অবশ্যই মেডিকেল অ্যাডভাইজার ডক্টর এস খান। তাকে আরো একবার জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি রয়েছেন আপনারা, এবং যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে পাইলস ফিশার ফিস্টুলা কেন তৈরি হয় আমাদের পাইলস ফিশার ফিস্টুলা, প্রথমে এটা একটু শুনবো। দেখুন, পাইলস ফিস্টুলা ব্যাপারটা হচ্ছে শুরু হয় হচ্ছে আমাদের পেটের রোগ থেকে, মানে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে, মেনলি শুরু ওখান থেকে। তাছাড়া অনেক কারণ আছে, এটা হচ্ছে মেন কারণ, প্রাইমারি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি এটাই কারণ একটা, যে যেটা যে কনস্টিপেশন, দীর্ঘদিন ধরে কনস্টিপেশন। আরো কারণ আছে, ডায়রিয়া হতে পারে, ডায়রিয়া থেকে হতে পারে, কারোর যদি জন্ডিস হয়ে থাকে একবার দুবার বা মোরওভার 2, তখন এটা হতে পারে। কিন্তু মেন কারণ হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন আসে কেন, একটু আগে আমি জাস্ট বলছিলাম যে কনস্টিপেশন আসে হচ্ছে আপনার মানে হাই সল্ট খাবার খাওয়ার জন্য, লো ফাইবার ডায়েটের জন্য, ঠিক আছে, অ্যালকোহলের জন্য অনেক সময় হয়। কারণ অ্যালকোহল কি করে, বডিটাকে ডিহাইড্রেট করে দেয়। অ্যালকোহল পান যারা করে তারা জানে, তারা বডিটাকে ডিহাইড্রেট করে দেয়, কারণ ওই জিনিসটা কাজে হচ্ছে বডিটাকে শুকিয়ে দেওয়া। তো সেই মুহূর্তে যদি বডি আপনার ডিহাইড্রেট হয়ে যায়, আপনি যদি সেই মতো রিকোয়ারমেন্ট বডিটাকে মানে জল দিতে না পারেন, তখন আপনার বডি শুকিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার ওই কনস্টিপেশনের কারণ হতে পারে। প্রসেস ফুড, অয়েলি ফুড, স্পাইসি ফুড, হাই প্রোটিন ডায়েট, হাই কোলেস্টেরল যে ডায়েট থাকে, তো এই সব সমস্ত খাবার যেগুলো মানে অ্যাকচুয়ালি খাওয়া উচিত না, সেগুলো আমরা সবাই মানে বেশিরভাগ খেতে পছন্দ করি। কারণ হাই প্রোটিন ডায়েট বলতে গেলে ধরুন চিকেন, মাটন, মানে যেগুলো একদম রিচ ডায়েট হয়, সেগুলো খেতে খুব ভালো লাগে, কষিয়ে রান্না করা যেটাকে বলে, সেটা খেতে খুব ভালো লাগে। তো এগুলো খাওয়া চলবে না, মানে কি করতে হবে, যেটা খাওয়া চলবে না সেটা আমরা বেশি খেতে পছন্দ করি। তো এই খাবারগুলো ছেড়ে, হ্যাঁ চিকেন খান অবশ্যই, যেটা একটু কম তেলে রান্না করে, মাটনও বছরে একবার দুবার বা 3বার খান, কিন্তু কম তেলে রান্না করে। এরকম না যে আপনাকে যেখানে তেল বেশি দিচ্ছে মানে সেটা আপনার খেতে ভালো লাগছে, মানে এটা আজকে খাচ্ছেন কাল তো খেতেই পারবেন না। আজকে আপনার যদি কনস্টিপেশন হয়ে থাকে বা পাইলস ফিস্টুলা পরে গেলাম, আমি তো আগে বলছি কনস্টিপেশন, পাইলস ফিস্টুলা তো আপনার অনেক পরে আসবে, মানে অনেক ক্ষেত্রে পরে আসে, কিন্তু প্রথমে আসে তো কনস্টিপেশন। কনস্টিপেশন এলে তো আপনি যদি ডাক্তার দেখান, তখন ডাক্তার তো বলে দেবে এগুলো খাওয়া চলবে না। তাই যদি সারা জীবন ধরে খেতে যান তাহলে অল্প অল্প করে খান, আর যদি বেশি খেয়ে যান তাহলে সারা জীবন একটা সময় এমন চলে আসবে খাওয়া দাওয়া পুরো বন্ধই হয়ে যাবে, মানে এগুলো খাওয়াই চলবে না। তো খাওয়া দাওয়াটা কন্ট্রোল করুন। তাহলে কনস্টিপেশন যদি হয়, কনস্টিপেশন দিয়ে কি হচ্ছে, আমাদের হার্ড স্টুল পাস হচ্ছে, রেগুলার স্টুল পাস হচ্ছে না, বা স্টুল পাস করার সময় ওই জায়গাটা পেন হচ্ছে, মানে রেকটাল যে এরিয়া আছে সেই জায়গাটাতে পেন হচ্ছে, সোয়ালোয়িং হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো আসছে আর কি। এমনকি রক্তও বেরোতে পারে, এমনকি ব্লাডও আসে। পাইলসের ক্ষেত্রে ব্লাড তো আসে, কারণ পাইলস একটা নাম আছে হেমারয়েড বা ব্লিডিং ইন অ্যানাল রিজিয়ন।
তো এটা ব্লাড আসে। তো এই কারণগুলোর জন্য মেন কথা হচ্ছে আপনার পাইলস হয়, ফিস্টুলা, ফিসার এগুলো যেগুলো আছে এগুলো আলাদা ব্যাপার, কিন্তু পাইলসটাও এই কারণে। এবারে পাইলস থেকে পরবর্তীকালে ফিস্টুলা হতে পারে, আবার ফিস্টুলা থেকে পরবর্তী পাইলস হয়, এগুলো হচ্ছে রিলেটেড একটা সঙ্গে একটা, এটাই পরে বলছি। কিন্তু মেন ধরে রাখুন কনস্টিপেশন যদি থেকে থাকে আপনার এখন, যে আমার কনস্টিপেশন হয় 2-3 দিন ছাড়া ছাড়া হয়, এটা তো নর্মাল কোনো সমস্যা হয় না, এমনি ঠিক আছে। কিন্তু আজ আপনার না হয় কাল বয়সের সাথে সাথে আপনার ওটা পরবর্তীকালে পাইলসের রূপ নেবে। একদম। তার মানে আমরা যদি শুধু পাইলসটাকে নিয়ে আগে আলোচনা করি, তাহলে পাইলসের মূল কারণ কনস্টিপেশন, এটা আমরা ধরে নিতে পারি। পাইলস হলে তার সিমটমস গুলো মোটামুটি আমরা বুঝি, সেটা হচ্ছে যেমন স্টুল পাসের সময় একটা অসহ্য বোধহয় যন্ত্রণা হতে পারে, তাই তো? এটাই একটা সিমটম। এটাই symptom। এবার আমি একটু ট্রিটমেন্টটাও শুনবো, যে পাইলস যখন হয় আমাদের, তখন অনেক ক্ষেত্রে আমাদের অনেকে ফোন করে বলে আমাকে তো ডক্টর অপারেশন করতে বলেছে, আমরা কি অপারেশন করে নেবো, নাকি অপারেশন ছাড়া সুস্থ হওয়ার উপায় রয়েছে, এনবিপিতে এলে এর কি কোনো সুরা রয়েছে? এই যে প্রশ্নগুলো পাই, একটু তার উত্তর একটু খুঁজে নেবো। দেখুন, পাইলস হচ্ছে আপনার হচ্ছে যে মানে রেকটাল ভেন আছে বা যে রেকটাল রিজিয়ন আছে, অ্যানাস যে রিজিয়নটা আছে, সেই রিজিয়নে একটা হয় আপনার সোয়ালিং হয়ে যায় বা ভেনাস ড্যামেজ হয়ে যায়, সেই জায়গাটা ফুলে যায়, সেই জায়গাটা ফুলে গিয়ে সেখান থেকে অনেক সময় ব্লাড বেরিয়ে আসে, আর মানে ইয়ে করার সময় আর একটা ইয়ের মতো বেরিয়ে আসে, যেটা আপনার একটা মাস টাইপের থাকে, সেটা বেরিয়ে আসে পটি করার সময়, দিয়ে আবার ভেতরে ঢুকে যায়। এটা একটা হয়, এটা ইন্টারনাল থাকে, মানে ব্যাপারটা হয় প্রথমে ইন্টারনাল পাইলস হয়, দেন তারপরে এটা এক্সটার্নাল পাইলস হয়। তো ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে একটা হয় যে ভেনটা সোয়ালয়েড হয়ে যায় এবং পরবর্তীকালে সেখান থেকে ড্যামেজ হয়ে সেটা থেকে ব্লাড বেরিয়ে আসে, এটা হচ্ছে পাইলস। তো এবারে পাইলস যেটা বললাম তার ফিস্টুলা কি? ফিস্টুলা হচ্ছে আপনার রেকটাল চ্যানেল থেকে আপনার স্কিনের সাথে একটা চ্যানেল তৈরি হয়ে যায়, মানে যে রেকটাল পয়েন্ট আছে যেখান দিয়ে আপনার বডিটা বেরিয়ে আসে, সেইটা থেকে স্কিনের সাথে একটা চ্যানেল তৈরি হয়ে যায়, যেটাকে বলা হয় ফিস্টুলা। ঠিক আছে। ফিসার হচ্ছে কি? ফিসার হচ্ছে একটা আপনার অ্যানাল রিজনের লাইনিং তৈরি হয়, যে লাইনটা প্রচুর ব্যথা করে, প্রচুর মানে পিন প্রিকিং পেন হয় আর কি সেখান থেকে। তো এগুলো হচ্ছে তিনটে পাইলস, তিনটে জিনিস এটাই, কিন্তু মেন হচ্ছে পাইলস, তারপরে ফিসার, তারপরে ফিস্টুলা। তিনটে তিন রকম ভাবে, এরকম না যে কারো ক্ষেত্রে পাইলস হয়েছে মানে তার ক্ষেত্রে অন্য কিছু হবে না, আবার কারো ক্ষেত্রে ফিসার মনে হয় পাইলস, দুটো তিনটে সম্পূর্ণ আলাদা জিনিস, তিনটে ট্রিটমেন্টও আলাদা, কিন্তু তিনটের সঙ্গে রিলেটেড একটা যে কনস্টিপেশন। তো কনস্টিপেশন যদি হয়ে থাকে আপনার, সেখানে আপনার এই সমস্যাগুলো আসতে পারে ভবিষ্যতে। আচ্ছা, মানে এটা আমি প্রথমবার জানতে পারছি যে পাইলসের সাথে ফিস্টুলা আমার হতে পারে, বা ফিস্টুলার সাথে পাইলস, বা অন্য আরেকটা সমস্যা আমাদের আসতে পারে। পাইলস, ফিশার, ফিস্টুলা মানে তিন বন্ধুর মতন, এলে দুজনে একসাথেও আসতে পারে, একাও আসতে পারে। তো এরকম কিন্তু হতে পারে। তাই একটাতেই যন্ত্রণা কিন্তু বিশাল, সেখানে দু বন্ধু যদি একসাথে আসে, বুঝতে পারছেন যে সে কতটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। ট্রিটমেন্ট নিয়ে অবশ্যই আমরা আলোচনায় আসবো, বা আরো এই বিষয়ে কিছু শুনবো আমরা। তবে তার আগে একটা ফোন নেবো। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? কি সমস্যা? আমি অরিজিৎ দাস বলছি। হ্যাঁ, বলুন। বলছিলাম মানে গ্যাস অম্বল তো সবার হয়, আমি তো এটা আমার ভোগান্তি আমি ভুগেছি। এখন দিন দিন মানে যে কোনো খাবার খাচ্ছি পুরো অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, আর বমি করতে হচ্ছে, এতটা অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি বাড়ছে আর কি। দুদিনের রোগ। আর আমি ডাক্তার অ্যালোপ্যাথি প্রচুর খেয়েছি, কিন্তু কোনোভাবে সারেনি। আপনাদের অনুষ্ঠানটা দেখছিলাম, আয়ুর্বেদিকের কোনো ইয়ে আছে? ওকে ওকে ওকে। হ্যাঁ, দেখুন, আপনি যেটা বললেন সেটা আপনি মনে হয় অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন, এখন হয়তো খাচ্ছেন, কিন্তু আমরা খাচ্ছেন না, অ্যাসিডিটি প্রচন্ড বেড়ে আছে, তাই তো? প্রচন্ড পরিমাণে। হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি আপনাকে, টিভিতে আপনি শুনুন, চিকিৎসা আছে এর। দেখুন, যেটা আপনি বললেন যে আপনি এখন একটা সময় মেডিসিন খেয়েছেন, এখন এত অ্যাসিড হয়ে যাচ্ছে যে আপনার কোনো কিছু কোনো কাজ করছে না। এবারে বলি, ব্যাপারটা হচ্ছে আপনি যে মেডিসিন খেয়ে, যে মেডিসিনের একটা ডোজ থাকে, একটা মেডিসিনের ডোজ থাকে, মেডিসিনের একটা এফিকাসি থাকে, সেই এফিকাসি আপনার বডি প্রথমে নিতে খুব ভালো লাগে। আপনি যখন প্রথমে দেখুন একটা মেডিসিন খেয়েছিলেন কম বয়সে হোক, বা প্রথম যখন গ্যাসের ট্যাবলেট খেয়েছিলেন, খুব ভালো কাজ করবে, আপনি ভাববেন আরে বাস আমি একটা মেডিসিন খাচ্ছি সাথে সেরে যাচ্ছে আমার, কিন্তু ওইটা আপনার বডির সাথে একটা সময় পর ওর এফিকাসি নষ্ট হয়ে যায়। কারণ আপনি যদি রেগুলার ওটা খেতে থাকেন, বা রেগুলার না হলেও কোয়ার্টারলি হোক বা 2 দিন 3 দিন ছাড়া, বা সপ্তাহে 1 দিন 2 দিন যদি খেয়ে থাকেন, বডি সেটার সাথে একটা অ্যাডজাস্ট করে নেয়। তখন কি হয়, সেই জিনিসটার ওইটাতে কাজ করে। আপনার এখন যে বলছেন প্রচুর বেড়ে যাচ্ছে, এখন আপনার ডোজ বাড়াতে হবে হয়তো, বা ডোজ বাড়ালে আপনার কাজ করবে না, একটা সময় কি আসবে ডোজ বাড়ালেও কাজ করবে না। তো এটা হয়েছে আপনার দীর্ঘদিন ধরে মেডিসিন ইনটেকের কারণে। আর আপনি যে অ্যাসিড হচ্ছে এই কারণে হয়, আপনার আমাদের সবার স্টোমাকের মধ্যে না এইচসিএল থাকে, ঠিক আছে? এটা আমাদের স্টোমাক যখন আমরা খাবার খাই, সেই খাবারটাকে পাচন করতেই এই এইচসিএল সাহায্য করে। এবারে আপনি যদি এইচসিএলটা একটা পরিমাণ মতো সিক্রেশন হয়, এটা যদি ওভার সিক্রেশন হয়ে যায়, মানে যেটা দরকার আছে তার থেকে বেশি সিক্রেশন হয়ে যায়, তখনই গলা বুক জ্বালা, ওটাকে আমরা বলছি অ্যাসিডিটি, বার্নিং সেন্সেশন হয়, গলা বুক জ্বালা করে, একটা বাজে ঢেকুর আসে, ঠিক আছে? সবসময় মনে হচ্ছে বুকের ঘন্টা জ্বলছে। তো এটা হয় ওই অ্যাসিড বলতে ওই এইচসিএলটাই আপনার নিচের দিকে থাকার থেকে ওটা উপরের দিকে উঠে আসে, এটা বললাম একটা জিআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্সের ডিজিজ। এই এইচসিএলটা যখন আপনার পাচন করা ছাড়াও পাচন করতে ফেলিওর হয়ে গিয়ে ওটা উপরের দিকে উঠে আসে, তখনই আপনার মনে হবে আমার অ্যাসিড হচ্ছে, গলা বুক জ্বালা করছে, ভালো লাগছে না কিছু, মেডিসিন খাচ্ছি কমছে না।
আগে বুঝতে হবে সমস্যা কি হয়েছে, তারপর সমাধান। আপনি যেটা দেখতে পারেন সেটা হচ্ছে সিমটম, যেটা আমরা দেখতে পাই সেটা সাইন। আপনি তাই বললেন আপনার সমস্যা কিন্তু অ্যাসিড হচ্ছে, এটা সিমটম। সাইন কি হবে? আপনার গলা বুক জ্বালা হচ্ছে, ইয়েটা বেরিয়ে আসছে, আপনি রিপোর্ট করার টেস্ট করান, দেখবেন আমরা সেই টেস্টও ধরা পড়বে যে আপনার শরীরের মধ্যে প্রবলেম এসছে, হয়তো আপনার লিভারের মধ্যে টুকটাক সমস্যা এসছে। তো এটা টেস্ট করতে হবে। এটা টেস্ট আপনি একা করতে হবে না, টেস্ট করলেন নিজের মতো মেডিসিন খেলেন, এটা সমস্যা সমাধান নয়। আপনি যেখান থেকে বললেন সেখানে আশেপাশে আমাদের এনবিবি চেম্বার আছে, আপনি হেল্পলাইনে যোগাযোগ করুন। এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে একদম মানে আপনার চিরস্থায়ী সেরে যাবে, এটা একদম 100% শিওর। তো আপনি এইটার জন্য আপনি আগে যোগাযোগ করুন, যোগাযোগ করে একটা ডেট নিন, ডেট নিয়ে দেখাতে আসুন। আপনার এটা 3-4 মাসের মধ্যে সেরে যাবে। আপনার যে বলছেন না অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, ওটা হচ্ছে কেসটা হচ্ছে আপনি যে মেডিসিন খাচ্ছেন সেই মেডিসিন আপনার কমছে না, ওই জন্য আপনার বেড়ে যাচ্ছে এটা। ওটা মেডিসিন আপনি আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আসুন, আপনার দেখুন ওটা 3-4 মাস আপনার টাইম দিতে হবে, আমরা বলছি ওটা আমার সেরে যাবে। একদম। এবং আমরা পেটের সমস্যা নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, তবে ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন রাখবো যে দীর্ঘদিনের পেটের সমস্যা যদি থাকে, প্রচুর গ্যাস হওয়ার যদি একটা প্রবণতা থাকে, সেটা কি আমাদের হার্টে কোনো সমস্যা বা বুকে ব্যথার কোনো সমস্যা তৈরি করতে পারে? গ্যাসের সাথে বুকে ব্যথা ডিরেক্টলি সেরকম রিলেশন নেই। এবারে হ্যাঁ, বুকে ব্যথা হয়, গ্যাস অনেক সময় বুকের মধ্যে মানে একটা কথা বলে না যে দেখবেন মানে হঠাৎ করে কিছু খেয়েছেন, খুব মানে হাই রিচ খাবার খেয়েছেন, তো উঠে বসতে যাবেন বা দাঁড়াতে যাবেন, বুকে একটা হঠাৎ করে লাগবে, মনে হবে কি হলো, বুকে লাগছে কেন, বা পিঠে লাগে, কোমরের সাইডে লাগে। কথা বলে যে গ্যাস আপনার শরীরের মধ্যে চড়ে বেড়াচ্ছে, কথা বাংলাদেশে অনেক প্রচলিত বলে যে গ্যাস চড়ে বেড়াচ্ছে। তো হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে গ্যাস ওরকম চড়ে বেড়ায় না, গ্যাসটাও মানে একটা ব্যাপারটা হচ্ছে বললাম যে অ্যাসিডটা উঠে আসে, ওটা আপনার যদি উঠে এলে এরকম বুকে ব্যথা করতে পারে, পিঠে ব্যথা করতে পারে, কোমরে ব্যথা করতে পারে। তো এটার সাথে হার্টের ডিরেক্ট রিলেশন নেই, হার্টের রিলেশন লিভারের সাথে আছে, সেটা অন্য ব্যাপার, সেটা আলাদা যে হার্টের সাথে। কিন্তু আপনার ওই বললাম যে ব্যথা করতে পারে বুকের সাইডে, তখন মনে হবে বুকে ব্যথা করতে পারে, হার্টে ব্যথা করছে। হার্ট না, ওটা গ্যাসটা আপনার শরীরের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য সমস্যাটা হচ্ছে। মানে দীর্ঘদিনের গ্যাসের সমস্যা আমাদের বুকে বা পিঠে ব্যথার একটা কারণ হতে হ্যাঁ, পারে, মানে- তাই এটা একটা সিমটমের মধ্যে কিন্তু আমরা ধরতেই পারি। হ্যাঁ, তো গ্যাসটা আপনার বেরোতে হবে। গ্যাসটা যদি আপনার না বেরোতে, গ্যাসটা হয়তো আপনার সেটা আপনার রেকটাল দিয়ে বেরোবে, বা একটা হয় না ঢেকুর ওঠে আমাদের, বেলচিং বলে যেটাকে আমরা, ওইটা বেরোতে হবে। এটা না বেরোতে পারে তখন ওটা এদিক দিয়ে ছড়িয়ে যাবে, তো ছড়িয়ে গেলে তখন এটা আপনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করবে। তো ওটার সাথে হার্টের কোনো সম্পর্ক নেই, ওটা হচ্ছে গ্যাসের ব্যথা সম্পূর্ণ। বেশ, কে আছেন এবারে বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। না আমি উত্তরপাড়া থেকে মিশনার বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার না ভিকোলাই হয়েছে, বলছি ভিকোলাই রোগটা কি খুব খারাপ রোগ নাকি না এমনি? প্রথমে সুগার হয়েছিল, সুগার থেকে ভিকোলাই ধরা পড়েছে। আমি না একটু চা খাই, তো চায় না একটু বাতাসা দিয়ে খাই, ওটা ঠিক উচিত? চায়ে কি দিয়ে খান? চায় একটু বাতাসা দিয়ে খাই। বাতাসা? খাই তো তাই। আচ্ছা আচ্ছা, আপনার সুগার আছে, চায়ের মধ্যে একটু বাতাসা দিয়ে খান, তাই তো? আচ্ছা আচ্ছা চায়ের আচ্ছা। মধ্যে আচ্ছা, আপনি বললেন না যে সুগার আছে, এটা কতদিন ধরে সুগার আছে আপনার? সুগারই 5 মাস ধরা পড়েছে, 5-6 মাস। 5-6 মাস ধরে ধরা পড়েছে। আর যে সমস্যা বলুন, আরেকবার একটু ক্লিয়ার করে বলুন তো সমস্যাটা, আমি ঠিকঠাক শুনি নাকি, বলুন আরেকবার। প্রথমে আমার সুগার হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সুগারের পর দেখছি আগের সপ্তাহে ভিকোলাই ধরা পড়েছে, হ্যাঁ, মানে আচ্ছা। ইউরিন জ্বালাটা ছিল, আচ্ছা। কারণ ডাক্তার দেখালাম, উনি পরীক্ষা করার করলো যে ভিকোলাই ধরা পড়েছে। আচ্ছা। এখন তো ওষুধ খাচ্ছি। হ্যাঁ। এবার আমার কি বলুন তো, আমার একটু চা খাওয়ার খুব অভ্যাস, মানে একটু চা খাই বারবার, এই যে একটু বাতাসা দিয়ে চা খাই, ওটা তো উচিত ডাক্তার বাতাসা দিয়ে চা খাওয়াটা? ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। টিভিতে শুনুন। দেখুন, বাতাসা বললেন যেটা, বাতাসার মধ্যে দুরকম বাতাসা, একটা হচ্ছে গুড় বাতাসা হয়, একটা চিনি বাতাসা হয়। তো সুগার যেহেতু আছে আপনার, বাতাসা নর্মালি চিনিরই হয়, গুড়েরটা খুব কমই হয়, গুড়েরটা পাওয়াই যায় না। হ্যাঁ, হ্যাঁ, ওটা পাওয়া যায় না, ওটা বিভিন্ন আশ্রম টাশ্রমে পাওয়া যায়, তো মার্কেটে পাওয়া যায় না, বা পাওয়া গেলে দাম বেশি হয় ওটা। তো চিনির বাতাসা যদি হয় সেটা তো আপনার খাওয়া চলবে না। হ্যাঁ, গুড়ের হলে আপনি বলেন গুড়ে খাবো, তো গুড়েরটা তো দেখুন এখন সবের মধ্যে ভেজাল আছে। আপনাকে বলা হবে গুড়ে হলে, তার মধ্যে কস্ট কাটিং করার জন্য সেটাকে চিনিও দেওয়া হচ্ছে, তার মধ্যে গুড়ও দেওয়া হচ্ছে, চিনিও দেওয়া হচ্ছে। আর সব গুড় তো আর এরকম না আখের গুড় হচ্ছে, গুড়ের মধ্যে ভেজাল থাকে। তো সমস্যা হচ্ছে আপনার এবারে সুগার যেহেতু আছে, সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। চায়ের নেশা আছে, আপনি চেষ্টা করুন যে চাটা যদি খেতে হয় আপনাকে, সেটা সুগার ফ্রি চা খাওয়ার চেষ্টা করুন, যেখানে সুগারটা না থাকে। আর যেটা বলেন ইকোলাই ধরা পড়েছে, তো এটা ট্রিটমেন্ট তো আপনার যদি চলছে সেটা আলাদা ব্যাপার। আর আপনি যদি এটার জন্য আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে চান করতে পারেন, আপনি যা সমস্ত রিপোর্ট নিয়ে আসুন, এটা ট্রিটমেন্ট আয়ুর্বেদে আছে সম্পূর্ণ। কিন্তু হ্যাঁ, এরকম ব্যাপার নেই যে আপনার সুগারও আছে, আপনাকে বলবো আমরা যে আপনি বাতাসে দিয়ে চা খেয়ে যান। তো চা খান, কোনো সমস্যা নেই, চায়ের নেশা আছে, কিন্তু চাটাকে অন্যভাবে খাওয়া যায়, সুগার ফ্রি কোনো চা খান। সুগারটাকে অ্যাভয়েড করুন, সুগারটা অ্যাভয়েড করলে আপনার, নাহলে আপনার যে ইকোলাই সমস্যা বলেন সেটাও কিন্তু আমরা সহজে সমাধান হবে না, কারণ সুগার ইজ এ সাইলেন্ট কিলার। তো সুগারটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে চাটাকে বাতাসা ছেড়ে আপনাকে সুগার ফ্রি চা খেতে হবে।
একদম। আর আরেকবার আপনাদের জন্য একটু বলে রাখবো যে কোথায় কোথায় চেম্বার রয়েছে, তারপর আবারও আমরা কিন্তু বিষয়ে ফিরে আসবো। হেরিয়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মেছেদায় ডক্টর বি শর্মাকে কিন্তু পাচ্ছেন। এছাড়া মেছেদা আপনারা ডক্টর এন ভট্টাচার্যকেও কিন্তু পেয়ে যান। একটু ফোন করে জেনে নেবেন কোন ডক্টরকে আপনারা পাচ্ছেন। আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। শিলিগুড়িতে এবারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আলিপুরদুয়ারেও এবার কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা পুরুলিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে। গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বোলপুর চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। ঝাড়গ্রামে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। বনগাঁয় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কাকদ্বীপে এবার কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। কাকদ্বীপ চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা। জামশেদপুর চেম্বারে কিন্তু এবার থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। হলদিয়া চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। আসানসোল চেম্বারে থাকছেন ডক্টর এস বি শর্মা। আসানসোল চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং গঙ্গারামপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন শিলচর চেম্বারে এবারে ডক্টর বি শর্মাকে। শিলচর চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা, আর ডিব্রুগড় আর দিল্লিতে থাকছেন ডক্টর এস ঘোষাল। পাশাপাশি কলকাতায় আমাদের চেম্বার রয়েছে, তার মধ্যে মধ্যমগ্রাম অন্যতম চেম্বার। ল্যান্সটাউনও ভীষণ গুরুত্বপূর্ণ চেম্বার, যেটা শিশুমঙ্গল হসপিটালের একেবারে অপোজিটে। এছাড়া হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে। এছাড়া চেম্বার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খিদিরপুরে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিপুরি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। আর দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। আর টিভি স্ক্রিনে যাচ্ছে নাম্বার, সেই নাম্বারগুলো নোট করতে ভুলবেন না। 9830235527 বা 37। কলকাতায় রবিবার একদিন চাই ডক্টর বি শর্মাকে। এই রিকোয়েস্ট অনেকেই করেছিলেন। অনেকের যেহেতু অন্যদিন ছুটি থাকে না, অফিসটা ছুটি তো শুধুমাত্র রবিবারে, তাই রবিবার আপনাদের জন্য মাসে একদিন কিন্তু সময় দিচ্ছেন ডক্টর বি শর্মা। সেটা ল্যান্সটাউন চেম্বারে মূলত থাকছেন, তাছাড়া অন্য কোনো চেম্বারে রয়েছেন কিনা সেটা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি আপনাদের জন্য আজকে এই অনুষ্ঠানে। তার মধ্যে মূলত যেটা আলোচ্য বিষয় সেটা পেটের সমস্যা। পাইলস প্রেশার ফিস্টুলা আবারও যাব, তবে তার আগে আরেকটা প্রশ্ন করব। দীর্ঘদিন পেটের সমস্যা কি আমাদের অস্থির উপরে কোনো সমস্যা তৈরি করতে পারে, অস্থির সমস্যা ডেকে আনতে পারে? হ্যাঁ, দীর্ঘদিন পেটের সমস্যা যদি থেকে থাকে সেই কারণে আপনার পরবর্তীকালে আর্থ্রাইটিসের সমস্যা অবশ্যই আসতে পারে। কারণ দেখবেন যাদের ক্ষেত্রে আর্থ্রাইটিসের প্রবলেম থাকে, মানে বাত থাকে, তারা বলেই থাকে যে আমাদের ঠিকঠাক করে বডি ক্লিয়ার হয় না। তো এটা হচ্ছে, হ্যাঁ, এটা থেকে আপনার সমস্যা হতে পারে। কারণ অস্থির সমস্যা কিভাবে আসতে পারে, রিলেটেড কিভাবে, এটা তো আপনাকে পুরোপুরি মেডিকেল টার্মিনোলজি বোঝানো যাবে না, কিন্তু এইভাবেই একটা ব্লাইন্ড ল্যাঙ্গুয়েজে বোঝানো যাবে এটাই যে পেটের সমস্যা হলে আপনার লিভার ঠিকঠাক কাজ করবে না। এবারে আপনার যে মানে যেখানে আপনার ধরুন হাড় ক্ষয়ে যাচ্ছে ইয়ে হচ্ছে, সেখানে আপনার প্রপারলি যে ফ্লুইডটা দরকার আগে, সেই ফ্লুইডটা যদি আপনার সেখানে না থাকে, মানে পেটের সমস্যার কারণে, তো বডি ক্লিয়ার হচ্ছে না, মানে আপনার কোনো কিছু, মানে একটা জিনিস ব্যাপারটা হচ্ছে একটা সিস্টেম যদি ঘেটে যায়, সেখানে পুরো চারিদিকটা সারাউন্ডিং ঘেটে যায়। তো পুরোপুরি যখনই আপনার সারাউন্ডিং ঘেটে যাচ্ছে, তখনই আপনার সেইখানে সেই জিনিসটা থাকছে না, মানে আপনার ওই যে অস্থির মধ্যে যে আমাদের ফ্লুইড থাকে, যেটা আপনার অস্থি মানে দুটো বোনকে একসাথে লুব্রিকেট করতে বা মুভমেন্টে সাহায্য করে, সেটা শুকিয়ে যাবে। সেই থেকে আপনার অস্থির সমস্যা আসবে। তো দেখবেন যাদের ক্ষেত্রে অস্থির সমস্যা আছে তারা কিন্তু সবাই পেটের রোগে ভুগেছে। খুব কম আছে যারা পেটের রোগে ভোগেনি অন্য কারণে এসেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগটাই, মেজরিটি ক্ষেত্রে 90% ধরে রাখুন যে পেটের সমস্যা থেকে কিন্তু দীর্ঘদিন ধরে পরবর্তীকালে একটা বয়সের পর আপনার এই অস্থির সমস্যা এসে থাকে। একদম। তার মধ্যে অন্যতম রিউমাটয়েড আর্থ্রাইটিসও রয়েছে, যেটাকে কিন্তু আমরা আমবাত বলি। আমরা পরে সেটা নিয়ে অবশ্যই আলোচনায় ফিরবো, তবে তার আগে কেউ আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি কলমিরা বলছি খড়গপুর থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে মানে আমাদের ঠাকুমার মাথায় একটা ফোড়া হয়েছে, 15 দিন হয়ে গেল, অযত্ন চিকিৎসাটা কমছে না, মুখ ফুলে আছে, কমছে না। আচ্ছা, মুখ ফুলে আছে, কি হয়েছে? ফোড়া? হ্যাঁ। আচ্ছা, কোথায় হয়েছে সেটা? মুখেই? মাথায় হয়েছে। ও, মাথায় ফোড়া হয়েছে, তার ফলে পুরো মুখটা ফুলে যাচ্ছে। কোথায় থাকেন আপনি? খড়গপুর। খড়গপুর। খড়গপুরে আমাদের চেম্বার হয় জানেন তো? খড়গপুরে আমাদের কিন্তু চেম্বার হয়, প্রত্যেক মাসে 2 বার করে চেম্বার হয়। আপনি স্ক্রিনে যে আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে, নাম্বারটা নোট করুন। আর ডাক্তারবাবু তো বলছেনই আপনাকে, আর শুনতে থাকুন। ডাক্তারবাবু কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, দেখুন, যে বললেন যে ফোড়াটা হয়েছে, এটা কতদিন ধরে হয়েছে? 15 দিন হয়ে গেল। 15 দিন হয়েছে। কত বড় হয়েছে, মানে অনেকটা বড় না ছোটখাটো আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, যেটা বললেন যে ফোড়া হয়েছে, ফোড়া অনেক সময় কি বলুন তো অ্যাবসেসের কারণে হয়। মানে একটা জায়গায় আপনার বেশি ফ্লুইড জমে যাচ্ছে, সেই কারণে সেখানে মানে একটা ইনফেকশনের কারণে এটা হয়। এটা নর্মালি তো কারণ নর্মালি হয় না, ফোড়াটা এই কারণে হয়। তো এবারে এটা হয়েছে মানে এটা তো দেখতে হবে কি হয়েছে, মানে ওটাতে আদৌ পাস কাটছে কিনা। পাস যদি কেটে থাকে সেটাও খুব বাজে জিনিস।
মানে একটু জিনিসটা দেখতে হবে, তো এটাকে ফেলে রাখা যাবে না। আপনি যদি কোনো অ্যান্টিসেপ্টিক ইউজ করে বা এটাকে অনেক জায়গায় গ্রামের দিকে আবার থেকে যে ফোড়াটা ফাটিয়ে দেবো, গ্রামের দিকে এরকম কিছু ওরকম মানে মার্কেটে কবিরাজি কিছু তেল টেল পাওয়া যায়, এরকম দেখেছি আমি, জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করেছি। তো সেগুলো কিন্তু সাইন্টিফিক না, সেগুলো হয়তো আপনি ওরকম মানে ফাটিয়ে টাটিয়ে দিলেন বা কিছু একটা করলেন, প্রবলেম আবার কিন্তু হতে পারে। যে কারণে ফোড়া হয়েছে সেই কারণটাকে আগে করতে হবে, রুট থেকে ট্রিটমেন্ট করলে তাহলে পরবর্তীকালে আর হবে না। আর আপনি যদি এরকম কোথাও একটা করে একটা কোনো তেল বা কোনো একটা অ্যান্টিসেপ্টিক কিছু ইউজ করে ফাটিয়ে দেন বা হাতে করে চাপাচাপি করে করে দেন, তাহলে কিন্তু পরবর্তীকালে ওটা থেকে ব্লিডিংও প্রচুর হতে পারে। মানে ওই জায়গাটাতে দূষিত কিছু ব্লাড জমে আছে, ওটা অবশ্যই আস্তে আস্তে বেরোবে বা বাই মেডিসিন, ওটাকে ফাটিয়ে দিয়ে বা কেটে দিয়ে হয় না। মানে হলে কি বলতো আবার হওয়ার চান্স থাকবে একটা আর কি। তো ওই যে জায়গাটা হয়েছে ওটাতে যদি পাস বেরোচ্ছে, মানে পুজ বেরোচ্ছে, বাংলা বলে পুজ বেরোচ্ছে, তাহলে ওটা বেরোতে দিন। কিন্তু আপনি ইমিডিয়েটলি আমাদের খড়গপুরে চেম্বার আবার আছে, আগের সপ্তাহে ছিল, আবার আছে, সেইখানে এসে আপনি দেখানো কি হয়েছে, ওটাকে ফেলে রাখবেন না, ঠিক আছে? ওটাকে ফেলে রেখে বা কোথাও ওই মানে টিপে ফাটিয়ে দেওয়া বা কোনো একটা তেল লাগিয়ে করবেন না। কোনো মানে মেডিকেল কোনো মেডিসিন বা অয়েন্টমেন্ট ইউজ করতে পারেন, কিন্তু আপনি সেটা আমাদের যে খড়গপুরের চেম্বার সেখানে এসে দেখান, ওটা সেরে যাবে, ওটা কোনো ভয়ের কোনো কারণ নেই। একদম। তবে বারংবার ফোড়া হওয়ার অনেকের একটা হ্যাবিট থাকে, এবং ফোড়া দেখুন কতটা মারাত্মক যে পুরো মুখ আপনাদের ফুলিয়ে দিচ্ছে। তো সেখানে একটু যোগাযোগ করতেই পারেন। আমি আবারও বলবো 9830235527 বা 37 এই দুটি নাম্বারে ফোন করুন, এবং খড়গপুর বা অন্যান্য যে কোনো চেম্বার আপনার বাড়ির কাছে যেটা রয়েছে সেটা কোথায়, কত তারিখে, ঠিক অ্যাড্রেস কি, কোন ডক্টর আসছেন, কটা থেকে কটা পর্যন্ত বসছেন, সবটা আপনাকে কিন্তু হেল্পলাইন নাম্বার যারা রিসিভ করবেন তারা কিন্তু জানিয়ে দেবেন, এবং আপনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে ডক্টর দেখিয়ে কিন্তু বাড়ি ফিরে যেতে পারবেন। আমি একটু জানতে চাইছিলাম, এই যে আমবাত আমরা বলি, এটাও কি দীর্ঘদিনের পেটের সমস্যার কারণেই হয়ে থাকে? হ্যাঁ, আমবাতটা দীর্ঘদিনের পেটের সমস্যার কারণে হয়ে থাকে। এটা তো মানে কথার মধ্যে আসছে আমবাত, আর এটাকে বলছি রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাশা হচ্ছে, বা একবার দুবার জন্ডিস হয়ে গেছে, ঠিক আছে, টাইফয়েড হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে এগুলো হয়ে কি বডি আপনার উইক করে দেয়। আপনার যদি একবার দুবার জন্ডিস হয়ে যায়, যাদের হয়ে তারা জানবেন, আপনার বডির একটা ইমিউনিটি যে পাওয়ার থাকে সেটা কমে যায়। এমনিতেই আমাদের আজকে যে মানে লাইফস্টাইল আছে বা আমরা যে পরিবেশে আছি, এত পলিউশন, এত পলিউটেড, সেখানে তো আমাদের সবারই ইমিউনিটি পাওয়ার কম বেশি কম্প্রোমাইজ হয়। এবারে এইসব রোগগুলো হয়ে গেলে ইমিউনিটি পাওয়ার কম্প্রোমাইজ হয়ে যায়। এবারে তখন কি হয়, আপনার এই আমবাত ব্যাপারটা চলে যায়। আমবাতে কোনো বয়স নেই, আমবাত আপনার এই বয়সেও আসতে পারে, 25-26-এও আসতে পারে, 20-22-এও আসতে পারে, আবার 50-এও আসতে পারে। তো আমবাতটা পুরোপুরি কিন্তু ধরে নেব পেটের সমস্যার কারণে হয়। ফার্স্টে কি হবে, আপনার জ্বর আসবে, মানে আমবাত হওয়ার আগে আগে আর কি, আপনার মাঝে মাঝে মাসে হয়তো একবার দুবার জ্বর আসবে। সেই জ্বরটা কিন্তু ঠান্ডা লাগার কারণে না, সেটা হচ্ছে ওই আপনার দীর্ঘদিন পেটের সমস্যা হচ্ছে সেই কারণে জ্বর আসে। অনেক সময় জন্ডিস হলে দেবেন, যেমন গা হলুদ হয়ে যায়, সেরকম জন্ডিস হলে অনেক সময় জ্বর আসে। তো ব্যাপারটা হচ্ছে জ্বর আসবেই হবে, আস্তে আস্তে আমবাতে যাবে। তো ওই জন্য পেটের সমস্যা দীর্ঘদিন রূপ নেওয়ার আগে ওটাকে সারিয়ে ফেলুন। কারণ পেটের সমস্যা যারা আসে দেখাতে, তার বেশিরভাগ কিন্তু অ্যাকিউটে আসে না, ক্রনিকে আসে, মানে দীর্ঘদিন যাবত আসে। প্রথমে যে কোনো রোগ যদি ধরা পড়ে তার চিকিৎসা করে নিলে সেটা কিন্তু সেরে যায়। সেটা একটা সময় থাকে, সেই সময়ের বাইরে চলে গেলে তখন সেটা সারতে সত্য সময় লেগে যায়। আপনার ধরুন আজকে 15 দিন হয়েছে, আপনি পেটের সমস্যা চিকিৎসা করেন, আপনার 1 মাস মতো সেরে গেল। আপনার আজকে সেটা 2-3 বছর, 10 বছর, 15 বছর হয়ে গেছে, তো সারতে সেটা তো সময় লাগবেই। তখন সারতে সেটাকে 6-7 মাস, 1 বছর লাগতে পারে। তো রোগ অনুযায়ী চিকিৎসা হবে না, যেহেতু কারোর 15 দিন হয়ে থাকে বা 7 দিন 10 দিন হয়ে থাকে, আগে বাড়িতে দেখুন যদি আমি টুকটাক মানে জল খাওয়া দাওয়া, মানে ঠিকঠাক জল খেয়ে ঠিকঠাক খাওয়া দাওয়া কন্ট্রোল করে যদি না হয়, তখন অবশ্যই দেখান, এই সেরে যাবে। নাহলে পরবর্তীকালে আমবাত হতে পারে, পাইল সিস্টেম হতে পারে, অনেক কিছু পেটের সমস্যা থেকে পুরো শরীর ভেঙে যেতে পারে। একদম তাই। পেটের সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় কিন্তু ভোগেন। মানে আজকে পেটের সমস্যা হলো, কালকে আর হলো না, সেটা তো সাময়িক একটা সমস্যা। কিন্তু যারা পেট রোগা, মানে পেটের রোগ নিয়ে সারাটা জীবনই তাদের প্রায় অতিবাহিত হয়ে যায়, সেখানে এনবিপি কিন্তু বারংবার প্রমাণ দিয়েছে যে দীর্ঘদিনের পেটের সমস্যাকে কিন্তু সম্পূর্ণভাবে তুলে ফেলে দেওয়া যায়, নির্মূল করা যায়। তার জন্য যোগাযোগের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, এবং আপনারা জানেন যে পেটের সমস্যার জন্য আয়ুর্বেদের থেকে ভালো কিছু হতে পারে না, এবং আমাদের কাছে আয়ুর্বেদ মানে শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। তাই আপনার বাড়ির কাছাকাছি যে কোনো সেন্টারে পেটের সমস্যা বা যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আরেকটা বিষয় ছোট করে একটু শুনে নেবো, যে ফ্যাটি লিভার এখন ঘরে ঘরে এটা একটা, এখন শোনা যায় যে আমার লিভার বড় হয়ে গেছে, আমার ফ্যাটি লিভার হয়ে গিয়েছে, মানে এটাও তো পেটের সমস্যারই একটা কারণ আমাদের ফ্যাটি লিভারটা। তো ফ্যাটি লিভার বিষয়টা কি, এবং এরও কি সম্পূর্ণভাবে একে সমাধান করা যায়, ট্রিটমেন্ট রয়েছে? হ্যাঁ, পেটের সমস্যা সমাধান আছে। তো হ্যাঁ, ফ্যাটি লিভার ব্যাপারটা হচ্ছে, লিভার হচ্ছে আমাদের একটা বডির মধ্যে লার্জেস্ট গ্ল্যান্ড, মানে আমাদের হিউম্যান বডি যতগুলো গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড বা স্প্লিন যা গ্ল্যান্ড আছে, সবার মধ্যে সবচেয়ে বড় গ্ল্যান্ড হচ্ছে লিভার। তো লিভার যে নর্মাল সাইজ থাকে, ধরুন 14 থেকে 15 সেন্টিমিটার মধ্যে থাকে, সেই সাইজটা যখন বেড়ে যায় আপনার লাইফস্টাইলে মানে চেঞ্জের জন্য বা আপনার মানে প্রবলেমের জন্য, তখন সেটা ফ্যাটি লিভার। প্রবলেম বলতে কি প্রবলেম, পেটের সমস্যা বললাম, বা
কেউ ধরুন অ্যালকোহল ইনটেক করছে সেই কারণে ফ্যাটি লিভার হয়েছে, তো মানে লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য লিভার বেড়ে যাবে। লিভার বেড়ে যাচ্ছে সেটা ভালো জিনিস না, কোনো জিনিসই তার যে নর্মাল সাইজ আছে সেটা থেকে বেড়ে যায়, সেটা সমস্যা কারণে বাড়ছে, মানে বেড়ে যাওয়ার সমস্যা, ছোট হয়ে যাওয়ার সমস্যা। এবার লিভারের তো ছোটটা খুব বেশি হয় না, বেড়েই যায় বেশি। তো বেড়ে যদি যাচ্ছে তখন আপনাকে ফ্যাটি লিভার বলা হচ্ছে যেটাকে, মানে যেটা 14-15 সেন্টিমিটার মধ্যে বেড়ে যাচ্ছে। তো ফ্যাটি লিভারের গ্রেড থাকে, প্রথম হয় নর্মাল ফ্যাটি লিভার, মানে জাস্ট আপনার হালকা বেড়েছে, তারপরে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 অ্যান্ড নেক্সট হচ্ছে সিরোসিস, অনেক পরে সেটা হচ্ছে লিভার ক্যান্সার, মানে হেপাটিক ক্যান্সার, লিভার ক্যান্সার। তো সেটা অনেক আলাদা। বাট ফ্যাটি লিভার আগে যদি ধরা পড়েছে কারো মাইল্ড, মোডারেট, সিভিয়ার বা মাইল্ড ফ্যাটি লিভার, এটা চিকিৎসা নর্মালি আছে। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 সব গ্রেডই চিকিৎসা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্রেডটা বাড়ার জন্য ওয়েট করবেন। আজকে ধরুন গ্রেড 1 আছে, আপনার মনে হচ্ছে না গ্রেড 1 আছে কিছুই ব্যাপার না, আমি টুকটাক একটু লিভারের মেডিসিন খাবো, আপনার সেরে যাবে, তো হয় না, ওইভাবে হয় না। একবার রোগটা ধরা পড়েছে মানে আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন তো খুব ভালো, না চেঞ্জ করতে পারলেও 90% ক্ষেত্রে ওটা চেঞ্জ হয় না। তো আপনাকে ধরে নিতে হবে, আপনাকে ওটা চিকিৎসা করাতে হবে। এবারে আপনি আমাদের আয়ুর্বেদের চিকিৎসা করাতে এলে আপনার যে আমরা ডায়েট প্ল্যান দিয়ে দেবো আপনাকে, পুরো আপনার মানে আমাদের আছে আয়ুর্বেদের দিনচর্যা, ঋতুচর্যা, তো আপনার পুরো মানে ডেলি রেজিমেন, সিজনাল রেজিমেন সবকিছু আমরা বলে দেবো, চেঞ্জ করে দেবো কিভাবে করতে হবে। তখন আপনাকে একটা মিনিমাল মেডিসিনে আপনার এটা সেরে যাবে 3-4 মাসের মধ্যে। ধরুন আপনার যদি একদম মাইল্ডে থাকে তো আরোই কমে সেরে যাবে, যদি গ্রেড 1, গ্রেড 2 থাকে 3-4 মাসের মধ্যে এটা সেরে যাবে। তো এটার জন্য চিকিৎসা করাতে আসতে হবে, আয়ুর্বেদে ভরসা বিশ্বাস করতে হবে, চিকিৎসা এটা হয়ে যায়, কমপ্লিট নির্মূল হয়ে যায়, এটা কোনো ভয়ের কারণ নেই, ফেলে রাখবেন না এটাকে। একদম। তো ফ্যাটি লিভারের সমস্যা যারা ভুগছেন বা সবে সবে জানতে পেরেছেন যে ফ্যাটি লিভারের সমস্যা, অনেকে ভীষণ ইগনোর করে, অনেকে মারাত্মক টেনশন করে, তো কোনোটাই করার দরকার নেই, ইগনোরও করবেন না, অযথা টেনশনও নেবেন না, সঠিক জায়গায় এসে ট্রিটমেন্টটা স্টার্ট করুন। এবং তার মধ্যে অন্যতম কিন্তু আমাদের এনবিপি, যদি চান আপনি এনবিপিতে এসে কিন্তু ফ্যাটি লিভার কেন, পেটের সমস্যা কেন, যে কোনো সমস্যার ট্রিটমেন্ট কিন্তু পেতেই পারেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণপুরতে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে গেলে এই হাঁটুর গোড়ালিতে মাঝে মাঝে ব্যথা হচ্ছে। গোড়ালিতে ব্যথা হচ্ছে? কতদিন ধরে হচ্ছে? বাঁ দিকটা। কতদিন ধরে হচ্ছে? এটা বেশি নেই, 1-2 মাস হচ্ছে। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 52। 52। হাঁটু ব্যথা হয়? না, হাঁটু ব্যথা হয় না। কোনো এক্সরে করেছেন এই গোড়ালি ওখানে? কিছু করিনি এখন, এটা সবে 1-2 মাস। আচ্ছা, সবে শুরু হয়েছে। কোনো মেডিসিন খেয়েছেন? কিছু করেননি? না, কোনো মেডিসিন খাইনি, কিছু করিনি। বলি আয়ুর্বেদিক দেখাতে চাই। ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনি বলেন বিষ্ণুপুর থেকে বলছেন, তো বিষ্ণুপুরের কাছাকাছি তো চেম্বার আছে, বাঁকুড়াতে চেম্বার আছে, এতে চেম্বার আছে, তো সেটা পরে আসছে। আগে হচ্ছে সমস্যা হচ্ছে আপনার যেটা হয়েছে গোড়ালি ব্যথা হচ্ছে, এটা দুটো কারণে হয়। একটা হচ্ছে ইউরিক অ্যাসিড ডিপোজিশন, মানে আপনার ওই জায়গাতে ইউরিক অ্যাসিড জমেছে। এবার ইউরিক অ্যাসিড যে খাবারে, অনেক খাবারে থাকে, লাইক টমেটোতে ইউরিক অ্যাসিড থাকে, মুসুর ডালে থাকে, তো এগুলো খাওয়া আপনাকে কমাতে হবে। অনেক সময় কি বলুন তো, মুড়িটাও মানে ওইদিকে যে বললেন বিষ্ণুপুর থেকে বাড়ি, ওদিকে লোকজনের বেশি মুড়িও খায়, মুড়ি খাওয়াটা আপনাকে একটু কমাতে হবে, মানে খাওয়ার কমাতে হবে। তো এগুলো বাদ দিন। আগে হচ্ছে আপনার যেটা হয়েছে দুটো কারণ, একটা হচ্ছে আপনার ইউরিক অ্যাসিড ডিপোজিশন, আর না হলে হয়েছে আপনার ওখানে হাড় বেড়ে গেছে, মানে গোড়ালি সাইডে ওখানে একটা ক্যালকিনিয়াস পার বলে, মানে ওখানে ক্যালসিয়াম ডিপোজিশনের কারণে গোড়ালির যে আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট যেটা থাকে, অ্যাঙ্কেল জয়েন্টের হাড়টা হালকা বেড়ে যায়। তো বেড়ে গেলে কি হয়, ওটা ব্যথা করে। এবারে ওটা বেড়ে গেলে তো সার্জারি তো একদমই করা চলবে না, সার্জারি করলে আবার বাড়তে পারে, ঠিক আছে? ওটা কি হয়েছে, যে আপনার যদি একদম অল্প বিস্তর যে বেড়েছে, সে অল্পটাতে আপনার সমাধান হয়ে যাবে, চিকিৎসা হয়ে যাবে। তো আপনাকে আগে এটা একটা এক্সরে করাতে হবে, এক্সরে করলে ধরা পড়বে কি ওই জায়গাটা হয়েছে। যদি ক্যালকিনিয়াস পার হয় সেটা হচ্ছে চিকিৎসা আছে। তো আপনাকে এখন করতে হবে একটা এক্সরে করে নিন, ওটা আপনি যদি চেম্বার দেখাতে আসেন একটা এক্সরে করে নিন, ওই অ্যাঙ্কেল জয়েন্ট যেটা বললেন গোড়ালিতে। আর আপনি নরম জুতো পরুন, শক্ত জুতো পরবেন না। দেখবেন ডক্টর শু পাওয়া যায়, সে ডক্টর শু পরুন। আর এটা চিকিৎসা আয়ুর্বেদে আছে, এটা আপনার ব্যথাটা কমে যাবে আস্তে আস্তে। বাড়ির মধ্যে আপনি জুতো পরে হাঁটুন, একটানা দাঁড়িয়ে থাকবেন না, শক্ত জুতো পরবেন না, খালি পায়ে হাঁটাহাঁটি করবেন না। অনেক সময় কি হয়, খালি পায়ে হাঁটাহাঁটি করলে ব্যথাটা বাড়ে আরো। চেষ্টা করুন নরম সোলের যে জুতো পাওয়া যায়, ডক্টর শু নাম আছে, সেই নরম সোলের জুতো পরুন। আর বাড়ির মধ্যে জুতো পরে থাকার চেষ্টা করুন। আর হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, ঠিক আছে? এগুলো করুন, তারপরে আপনি আপনার এক্সরে রিপোর্টটা নিয়ে আপনি আমাদের এনবিপি চেম্বারে আসুন, এটা আপনার পুরোপুরি নির্মূল হয়ে যাবে। একদম তাই, যোগাযোগের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। সমস্যা আপনার যে কোনো সময় আসতে পারে, কিন্তু তার সঠিক ট্রিটমেন্ট করুন। একটা ছোট্ট প্রশ্ন, আমরা পাইলস প্রেশার ফিস্টুলা নিয়ে আলোচনা করছিলাম, অনেকেই কিন্তু ফোন করে বলে যে আমাদের ডক্টর আমাদের অপারেশনের পরামর্শ দিয়েছে, কিন্তু আমি তো শুনেছি অনেকে বারবার অপারেশন করছে কিন্তু তারপরেও ভালো হচ্ছে না। তো অবশ্যই তাতে শুধু হ্যাঁ বা না শুনে আমাদের এনবিপিতে ট্রিটমেন্ট আছে তো? হ্যাঁ, অপারেশন ছাড়া ট্রিটমেন্ট আছে, অপারেশন লাগবে না। অপারেশন না করে, অপারেশন করলে কি হতো, আপনার পরবর্তীকালে ওই অ্যানাল যে ইয়েটা আছে বন্ধ হয়ে যাবে, অপারেশন লাগবে না আপনার, ওটা আপনি আয়ুর্বেদিক মেডিসিনে ট্রিটমেন্ট হয়ে যাবে। যদি আজকে হাতের সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। নমস্কার।